সাতবার সাপে কাটার পর যখন আমার বিএফ এর কিছু হলো না, তখন ব্যাপারটা কেন জানি না আমি স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না। সাধারণ কোনো বিষহীন সাপ কামড় দিলে হয়তো আমি বিষয়টা স্বাভাবিকভাবে মানতে পারতাম, কিন্তু আমার সামনে একদিন একটা বিষাক্ত সাপ ওকে কামড় দিল। ও প্রথমে একটু ঝিম ধরে বসেছিল, তারপর স্বাভাবিক মানুষের মতো চলতে লাগলো। আমি তাড়াহুড়া করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল কিছুই হয়নি রোগীর। ডাক্তার তো বিশ্বাসই করল না ওকে কোনো বিষধর সাপ কামড় দিয়েছিল, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওকে একটা কিউটে সাপ কামড় দিল। ব্যাপারগুলো কেন জানি না এড়িয়ে চলে গেলেও এড়িয়ে চলতে পারলাম না। অনেকের সাথে আমার পরিচয়টা বেশ মিরাক্কেলের মতোই হয়েছিল, অনেকটা সিনেমার রোমান্টিক সিনও বলা যায়। আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম একটা পাহাড়ে। সেখানে ঘুরতে ঘুরতে খেয়াল করলাম অনেক সেন্সলেস হয়ে পড়ে আছে। কিছুটা অবাক হয়ে অনেককে পানির ঝাপটা দিতে লাগলাম। অনেকক্ষণ পর খেয়াল করলাম অনেকের জ্ঞান ফিরেছে। সে থেকেই আমাদের পরিচয়। জানতে পারি সে ঢাকায় থাকে। এরপর থেকে আমাদের কথা শুরু, আর কথা থেকে প্রেম শুরু। একে অপরকে খুব বুঝতে পারি। দুজনকে পেয়ে খুব খুশি ছিলাম। সব কিছু ভালোই চলছিল আমাদের, কিন্তু অনেকের সাথে রিলেশনের পর আমার কেমন জানি অস্বাভাবিক লাগতো ওকে। প্রতিটা মুহূর্তে মনে হতো অনেকের মধ্যে কিছু একটা আছে যা আমার জানার আড়ালে, ভাবনার বাইরে, কল্পনার অন্তরালে। মাঝে মাঝে তাকে খুব অদ্ভুত লাগতো, আবার স্বাভাবিক মনে হতো হয়তো আমি নিছক কল্পনার আধারে ডুবে এমন ভাবছি। না হয় এর আড়ালে কিছু একটা লুকিয়ে আছে যেটা আমার মনের অন্তরালে রয়ে গেছে। সাপে কাটার ঘটনার বাইরেও এমন অনেক ঘটনা ঘটেছিল যেগুলোর মানে আমি বুঝতে পারতাম না কেন হয়েছে। আমি কি করি না করি অনেক কিভাবে যেন সব টের পেয়ে যায়। মনে হতো ও আগে থেকে আমার মনের পড়াগুলো বুঝতে পারে। আমার মনে কি না কি ঘটছে সব কিছু যেন ওর জানা। মাঝে মাঝে আমি যা বলতে চাইতাম তার আগেও সব বলে দিত। কিছুটা অবাক হলেও পরে ভাবতাম হয়তো আমায় খুব ভালোবাসে, তাই এমনভাবেও আমায় বুঝতে পারে। কিন্তু এর মধ্যে কিছু কিছু বিষয়গুলো আমার খুব অদ্ভুত লাগতো। আমার মাথায় কোনোভাবেই আসতো না কেন এমন হচ্ছে, কি হচ্ছে বা কেন হচ্ছে বুঝতে পারতাম না। মনে হতো কোনো একটা মায়াজালে আমি আটকে আছি। সে মায়ার জাল ভেদ করে আসার ক্ষমতা যেন আমার ছিল না। এই তো বেশ কয়েকদিন আগে আমার এক বান্ধবী আভার সাথে আমার বেশ ঝগড়া হয়, বলা যায় অনেক কথা কাটাকাটি হয়েছিল। এটা নিয়ে বেশ মন খারাপও হয়েছিল আমার। এতটা খারাপ ছিল মন, সেদিন অনেকের সাথেও ঠিক করে কথা বলতে পারিনি। অনেক বুঝতে পেরেছিল আমার মনটা বেশ খারাপ, তাই সেও তেমন কিছু বলেনি। সে রাতে তার সাথে তেমন কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার পর জানতে পারি আবাকে নাকি একটা সাপে কামড় দিয়েছে। কী সাপে কামড় দিয়েছে সেটা শনাক্ত করা যায়নি। আর জানতে পারি আভা হাসপাতালের আইসিইউতে ভর্তি, আর তার অবস্থা তেমন ভালো না। বিষের প্রভাবে তার সারা শরীর নাকি নীল হয়ে গেছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম তার এই অবস্থা শুনে। তার উপর জলজান্ত মানুষ, কালকে কত ভালো ছিল, আজকে তার রিয়াল হলো, এটা শুনে যে কারোরই মন খারাপ লাগতো। আভার জন্য বেশ মনটা খারাপ লাগতে লাগলো, কারণ গতকালই আভার সাথে আমার ঝগড়া হলো, আর আজকেই তার এ হাল। ক্লাস না করেই কিছুটা আবছা মন খারাপ নিয়ে বসে রইলাম। এর মধ্যেই খেয়াল করলাম অনেকের আগমন। অনেক প্রথমে এসে আমার মন খারাপের কারণটা জানতে চাইল। তাকে সব বলার পর বলল, তুমি কি সত্যিই তোমার ফ্রেন্ডের জন্য কষ্ট পাচ্ছ? তোমাকে তো কালকেও কত কথা শোনালো, কষ্ট দিল। দুঃখ ভরাক্রান্ত মনে উত্তর দিলাম, হ্যাঁ, অনেক যতই হোক আমার ফ্রেন্ড ছিল। ওর এই অবস্থা শুনে অনেক কষ্ট হচ্ছে। অনেক আমার হাত টান দিয়ে বলল, চল অয়নি তোমার ফ্রেন্ডকে দেখে আসি, এতে তোমার মন ভালো হয়ে যাবে। অনেকের কথা শুনে আমারও মনে হলো সত্যি তো, দেখে আসলে হয়তো একটু মন ভালো লাগবে। এরপর আমি আর অনেক মিলে আভাকে দেখতে যাই। হাসপাতালে গিয়ে জানতে পারলাম আভার অবস্থা তেমন ভালো না। এর মধ্যে অনেক খুট করে বসে বলল, আমি একটু আসছি। আমি বললাম আচ্ছা যাও। কিছুক্ষণ পর অনেক আসলো আর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, অয়নি দেখো সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। অনেকই কথা বলার কিছুক্ষণ পরেই ডাক্তার এসে বলল,
আপনাদের রোগী সম্পূর্ণ সুস্থ। জানি না হুট করে কিভাবে এত অসুস্থ হয়ে গেল। এটা মিরাক্কেল বলতে পারেন। এমন রোগী প্রথম এসেছে, আর এমন ঘটনাও এই প্রথম ঘটেছে। এই বলে ডাক্তার চলে গেল আর অনেক একটা মুচকি হাসি দিল। আমি তাড়াতাড়ি আভার কাছে গেলাম। খেয়াল করলাম আভা শান্ত হয়ে বসে আছে। আবার কাছে গিয়ে আভাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আভা, কালকে যা করেছি সেটা ঠিক হয়নি, আমাকে মাফ করে দিস। আরে বোকা, আমিও তো ভুল করেছি, আমাকে মাফ করে দিস। আচ্ছা আভা, তোর হুট করে এমন কিভাবে হলো? কি হয়েছিল তোর? প্রশ্নটা শোনার পর আভার মুখটা একদম ফিকে হয়ে গিয়েছিল। বেশ বোঝাই যাচ্ছিল আভা বেশ ভয় পেয়েছে। আভা ভয়ের কণ্ঠ নিয়ে বলল, জানি না কি হয়েছিল, তবে আমি রিডিং টেবিলে বসে পড়ছিলাম। রাত তখন 12:30 বাজে। হুট করে একটা আওয়াজ পেলাম। খেয়াল করলাম আওয়াজটা একটা বেলকনি থেকে আসছে। বেলকনিতে গিয়ে কোনো শব্দ পেলাম না। বেলকনি থেকে যখন রুমে ফিরলাম, খেয়াল করলাম কেউ একজন দাঁড়িয়ে আছে আমার রুমে। বুঝতে পারলাম না রুমে কে দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যায়নি, কারণ পেছন দিকে ফেরা ছিল। আমি স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কোনো উত্তর আসলো না। আবারও জিজ্ঞাসা করলাম, কে আপনি? এবারও উত্তর আসলো না। বারবার জিজ্ঞাসা করার পরও যখন উত্তর আসলো না, তাই আমি একটু সামনে অগ্রসর হলাম। অগ্রসর হয়ে খেয়াল করলাম মানুষটা একটা প্রকাণ্ডা সাপে পরিণত হলো আর আমাকে পেঁচিয়ে ধরলো। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু গলাতে কোনো আওয়াজ বের হতে চাইল না। এর মধ্যে আমার সারা শরীর জিম ধরে নিস্তেজ হতে লাগলো, আর সাপটা আমার ছোবল দিল। বিষ আমার সারা শরীরে যন্ত্রণা হতে লাগলো। যন্ত্রণার চোটে আমি খিঁচুনি দিতে লাগলাম। কিন্তু হঠাৎ খেয়াল করলাম সাপটা আবার মানুষ হয়ে গেল আর বেলকনির দিকে চলে গেল। এ কথাগুলো বলে আভা বেশ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনে হচ্ছিল আভা অনেক ভয় পেয়েছিল। আবার কথাগুলো শুনে আমি বেশ অবাক হলাম, কারণ সাপ আবার মানুষ হয় কিভাবে, আর মানুষ আবার সাপ হয় কিভাবে? নিশ্চয়ই আভা কোথাও ভুল করছে। বিস্মিত কণ্ঠে আভাকে বললাম, তুই যা বলেছিস তা তো সম্ভব না আভা। এগুলো কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আভা খানিকটা পানি খেয়ে ঢোক গিলতে গিলতে আমাকে বলল, বিশ্বাস কর দোস্ত, আমি ঠিকই বলেছি, একটু ভুল হচ্ছে না আমার। আমি স্পষ্ট দেখেছি একটা মানুষকে সাপ হতে। শুধু তাই না, একটু আগেও দেখলাম। আমি আভার কথাটা শুনে বেশ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, একটু আগে দেখেছিস মানে? হ্যাঁ দোস্ত, একটু আগে জ্ঞান ফেরার পর খেয়াল করলাম একটা সাপ আমার ওপর থেকে গেল আর দরজার সামনে গিয়ে মানুষ হয়ে বেরুলো। এরপরেই তো আমি সুস্থ হলাম, আমার সব যন্ত্রণা চলে গেল। আবার কথা যতই শুনতেছিলাম ততগুলোই গুলিয়ে ফেলছিলাম। এবার সত্যি মনে হচ্ছিল, আরেকবার মনে হচ্ছিল হয়তো এটা আবার ভুল ধারণা। এই ঘটনার পর বারবার কেন জানি না অশান্তি হচ্ছিল মনে। অনেক যাওয়ার পর আবার এরকম হুট করে অসুস্থতাটাও কেন জানি না বেশ অবাক লাগছিল। মনে হচ্ছে এর সাথে অনেক জড়িত, আবার মনে হচ্ছে এসব আমি কি ভাবছি। মানুষ আবার সাপ হয় কিভাবে? সেদিনের ঘটনা বারবার প্রশ্নবিদ্ধ করলেও আমি এড়িয়ে চলেছি। কিন্তু এর পরের ঘটনা এড়িয়ে চলতে চাইলেও যেন পারিনি, কারণ সেদিন আমি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম। হুট করে খেয়াল করলাম আভা দৌড়ে আসছে। মনে হচ্ছে খুব ভয় পেয়ে দৌড়ে আসছে। দৌড়ে এসেই আমার হাতটা টান দিয়ে বলল, অয়নি, আমার সাথে একটু ওদিকে চল, কথা আছে তোর সাথে। তাড়াতাড়ি চল, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বুঝতে পারছিলাম না হুট করে আভা কি বলবে, আর এরকমই বা করছে কেন। আভাকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে, কারণ আভা ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর বারবার ঢোক গিলছিল। খেয়াল করলাম কপালেও বেশ ঘাম জমেছে আভার। আমি আভাকে নিয়ে একটু দূরে গেলাম আর বললাম, আভা, আস্তে আস্তে কথা বল, আগে রিল্যাক্স হ, তারপর বল কি হয়েছে। এত তাড়াহুড়া করার দরকার নেই। খেয়াল করলাম আভা আমার কথা পাত্তা না দিয়েই কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু বলতে পারছিল না। আমি আভাকে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে বললাম, আগে তুই পানি খা, তারপর শান্ত হয়ে বস। এত উত্তেজিত হওয়ার দরকার নেই, আস্তে ধীরে বল কি হয়েছে। আভা আমার কাছ থেকে পানি নিয়ে এক নিঃশ্বাসে সব খেয়ে ফেললো আর হাঁপাতে লাগলো। তারপর জিম ধরে কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ বসে একটু শান্ত হয়ে আভা বলল, অয়নি, কথাটা শুনে তুই রাগ করবি না বল। কিন্তু কথাটা না বললেও হবে না। আমি বুঝতে পারছিলাম না আভা এভাবে কথাগুলো কেন বলছে। কেমন কথা যেটা শুনে আমি রাগ করতে পারি। আমি আভাকে কিছুটা আশ্বাস দিয়ে বললাম, দূর পাগল, আমি তোর কথায় রাগ করবো কেন? কি বিষয় নিয়ে কথা বলবি বল। আভা ঢোক গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বলল, অনেকবার ব্যাপারে। জানি কথাটা শোনার পর তোর খারাপ লাগবে, এই জন্য এভাবে বলা।
বুঝতে পারছিলাম না আভা অনিকের ব্যাপারে কি এমন কথা বলবে যেটা শুনে আমার খারাপ লাগতে পারে, যেটা শোনার পর আমি কষ্ট পাবো। অনিক কি তাহলে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে গেছে নাকি অন্য কিছু? মাথা কাজ করছিল না কিছুই। তাই আভাকে সম্পূর্ণ অভয় দিয়ে বললাম, তুই বল আভা, আমার কোনো সমস্যা নেই, আমি কষ্ট পাবো না। অনিক কি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে গেছে? আরে হয়নি, ওরকম কিছু না। কিছুটা অবাক আর বিরক্ত হয়ে বললাম, তাহলে কি? অয়নি মনে আছে আমি তোকে বলেছিলাম না আমার রুমে ওই দিন একটা ছেলে আসছিল যে পরে সাপরূপ ধারণ করে আমাকে কামড় দিয়েছিল? আজকে ওই ছেলেকে আমি দেখেছি। কিভাবে দেখেছিস? তুই তো বলেছিলি ছেলেটা পিছনে ফিরছিল, তাই হলে কিভাবে চিনলি? হ্যাঁ সত্যি ছেলেটা পেছনে ফেরাচ্ছিল, কিন্তু ছেলেটা যে শার্টটা পরেছিল তা আমি খেয়াল করেছিলাম। আজকে যখন আমি ভার্সিটির দিকে আসছি তখন পুকুর পাড়ে হঠাৎ খেয়াল করলাম কেউ একজন এই শার্ট পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। পেছন দিকটা দেখে আমি চমকে যাই, কারণ এই ছেলেটাই ছিল আমার রুমে ওই দিন ঠিক এরকম দেখতে। তা বুঝলাম ছেলেটার মুখ কি আজও দেখতে পারিসনি? আভা আমার প্রশ্নটা শুনে একটু চুপ হয়ে গেল। আমি আভাকে ধাক্কা দিয়ে বললাম, কি রে আভা, কি হচ্ছে, কথা বলিস না কেন? আভা নিরাশ কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ দেখেছি তো। তাহলে বল ছেলেটা কে, আমরা কি চিনি? আভা এবারও বিক্ষুব্ধ মনে উত্তর দিল, ছেলেটা অনিক ভাইয়া। আবার কথাটা শুনে আমি বেশ চমকে গেলাম, কারণ অনিক আবার সাপ হবে কেন? আর এইসব রূপকথার গল্পে ভালো মানায় বাস্তবে না, কারণ মানুষের পক্ষে সাপ হওয়া সম্ভব না। আমি আভাকে একটু শান্ত স্বরে জবাব দিলাম, আভা তুই যা বলছিস সেটা তো বাস্তবে সম্ভব না। মানুষের পক্ষে সাপ হওয়া আর সাপের পক্ষে মানুষ হওয়া এগুলো রূপকথার গল্পে মানায় বাস্তবে না। হয়তো মনের ভ্রমে এমন বলেছিস, হয়তো সাপে কাটার পর তুই কোনো স্বপ্ন দেখেছিলি আর সেটাকেই তোর সত্যি বলে মনে হচ্ছে। আর অনিককে সবসময় দেখিস তো, তাই অনিককে তোর কাছে মনে হয় সেই লোকটা অনিক। আভা খুব সিরিয়াস একটা মুড নিয়ে আমাকে উত্তর দিল, বিশ্বাস কর অয়নি, আমি একটা কথাও ভুল বলছি না। আমি সত্যিই ওই দিন দেখেছি একটা মানুষকে সাপ হতে। কেউ আমার কথা বিশ্বাস করছে না, আমি কোনো মিথ্যা বলছি না। এ বলে আভা বেশ কাচুমাচু করে মুখটা কালো করে ফেলল। বোঝাই যাচ্ছিল আভা কোনো মিথ্যা বলছে না। ঠিক এই মুহূর্তে কেউ একজন আমাকে পেছন থেকে ডাকলো। আমি খেয়াল করলাম আশা ডাকছে, আর আমাকে ডেকে দেখে বলল, কিরে কখন থেকে কি পড়ছিস, কার ডায়েরি এটা? আমি ডায়েরিটা লুকিয়ে আমার বান্ধবীকে উত্তর দিলাম, তেমন কিছু না, কি বলবি বল। কিছু তো একটা লুকাচ্ছিস, বল কার ডায়েরি এটা? আমি বেশ শান্ত হয়ে বললাম, জানি না কার ডায়েরি, তবে চিলেকোঠার ঘরে পেলাম। ও তাই, বল কি লেখা এই ডায়েরিতে? অনেক মন দিয়ে পড়ছিল দেখলাম। সত্যি বলতে ডায়েরিতে তো অসাধারণভাবে একটা কাহিনী লেখা। সেটা পড়ছিলাম, এটার শেষটা কি হয়েছিল এখনও জানতে পারিনি। মনে হচ্ছে এটা একটা সত্যি কাহিনী। কাহিনীটা রূপকথার গল্পের মতো লাগছে অনেকটা। ও তোমাদের বলা হলো না, আমি তরি 1 মাস হলো এই বাসায় আসলাম, আর হুট করে এই ডায়েরিটা পেলাম আর পড়তে শুরু করলাম। খেয়াল করলাম ডায়েরিটা অনেক আগের লেখা। পড়তে পড়তে ডায়েরিটাতে ডুবে গিয়েছিলাম, হঠাৎ আশার ডাকে ঘোর কাটল। আশেবার আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে ডায়েরিটাতে কি লেখা? আশা, আমি পুরোটা পড়িনি, কিছু সময় দে, আমি পড়ে তোকে জানাচ্ছি। না, যতটুকু পড়েছিস ততটুকু আগে বল। আশার জেদের কাছে হার মেনে আশাকে খানিকটা বললাম, এরপর বললাম, এবার বাকিটা পড়তে দে। আশার সম্মতিসূচক মাথা নেড়ে বলল, আচ্ছা, কিন্তু পড়ার পরেই আমাকে ঘটনা শোনাবি। আমারও তার সইতে ছিল না ডায়েরিতে কি লেখা এটা পড়ার জন্য। আবার ডায়েরিটাতে মুখ লুকালাম আর পড়তে লাগলাম। সারাটা দিন কাটলো আমার ডায়েরিটা শেষ করতে। এর মধ্যে আসে এসে আমাকে বলল, কিরে এবার তো বল কি ছিল ডায়েরিটাতে, বাকিটা তো বল। অয়নিকে আভা পরে কি বলেছিল? আমি খুব উৎসাহ নিয়ে বললাম, তাহলে শোন। অয়নি বুঝতে পেরেছিল যে আভা কোনো মিথ্যা বলছে না, কিন্তু অয়নির এটাও বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ কখনো সাপ হতে পারে। অয়নি আবারও এটাও মনে হলো, এরকম শার্ট তো 2টা হতেই পারে। আভার ঘটনা সত্যি হলেও এটা যে অনিক, এটা তো প্রমাণ হয়নি। অয়নি একটু ভেবে আভাকে বলল, আচ্ছা আভা, এরকম শার্ট তো 2টা হতেই পারে, তুই কীভাবে শিওর হচ্ছিস এটা অনিক, আর বলেছিস অনিক একটা সাপ? এতটা শিওর হয়ে বললি কিভাবে? আভা অয়নির কথাগুলো শুনে কিছুটা চুপ হয়ে উত্তর দিল, অয়নি, আমিও প্রথম তোর মতো একই কথা ভাবছিলাম 1 শার্ট 2জনের হতেই পারে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি ওই দিন খেয়াল করেছিলাম আমার রুমে থাকা ওই ছেলেটার এক কানে একটা দুল ছিল, আর হালকা অন্ধকারে ওই দুলটার পাথরটা বেশ চকচক করছিল।
আর আজকে যখন আমি অনিক ভাইকে দেখলাম, তখন দেখলাম অনিক ভাইয়ের কানেও সেই দোলটা আছে, আর সূর্যের আলোর রোশনি সেটা চকচক করছে। তখন আমি শিওর হলাম আমার রুমে যে ছিল সে ছেলেটা আর অনিক ভাইয়া এক। আবার কথা শুনে অয়নির মাথাটা বেশ ঘুরতে লাগলো, কারণ অনিককে কখনো অয়নি ওইভাবে দেখেনি। অয়নি ভাবলো হয়তো বিশ্বের প্রভাবে আভা সে ট্রমা থেকে বের হতে পারছে না, তাই এমন উল্টাপাল্টা বলছে। অয়নি আবাকে তখন শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা আবা বাদ দে, ওই দিন হয়তো কোনো ভুল দেখেছিস, আর না হয় মনের কল্পনা, বাস্তবে এটা সম্ভব না। আরে বিশ্বাস কর দোস্ত, আমি কোনো ভুল বলছি না, আমি সত্যি। অয়নি আভার কথাটা আটকে দিয়ে বলল, বললাম তো বাদ দে। আভাও আর কোনো কথা বাড়ল না, কিন্তু আভার কথাটা কেউ বিশ্বাস করছে না এটা ভেবে আভা বেশ কষ্ট পেতে লাগলো। আভা কাউকে বোঝাতে পারল না যে ও যা বলছে তা সত্যি। আভা বেশ মন খারাপ নিয়ে বলল, চলো এখানে গিয়ে বসি। অয়নিও বুঝতে পারলো আভার মনের অবস্থা ভালো না, তাই আভাকে একটু সান্ত্বনা দিয়ে বলল, আরে বোকা, এমনি মুখ করে রাখিস না, চল যাই ওখানে গিয়ে বসি। তারপর আভার অয়নি একটু সামনে গিয়ে বসলো। দুজন বেশ গল্প করতে লাগলো। হঠাৎ আভা পেছন ফিরে দেখলো অনিক আসছে। অনিকের দিকে তাকাতেই খেয়াল করলো অনিক একবার সাপ আরেকবার মানুষের রূপ নিচ্ছে আর আভার দিকে তেড়ে আসছে। আভা অয়নিকে ডাক দিয়ে ভর্ত গলায় বলল, অয়নি দেখ, অনিক ভাই সাপ হয়ে গেছে। আমার কথা তো তোর বিশ্বাস হচ্ছিল না, এখন নিজের চোখে দেখ। হুট করে আবার এরকম কথা শুনে অয়নি বেশ চমকে পেছনে ফিরে দেখল কোনো সাপই আসছে না, অনিক আসছে শুধু। আর এদিকে আভা খেয়াল করলো অনিক তার দিকে সাপ হয়ে তেড়ে আসছে। অয়নি আভাকে ধাক্কা দিয়ে বলল, কি রে আভা, অনিক তো ঠিকই আছে, সাপ কোথায় দেখলি তুই? আভা ভারত গলায় চোখ বন্ধ করে বলতে লাগলো, অয়নি তুই দেখেছিস না কেন? এই তো সাপটা তেড়ে আসছে আমার দিকে। অয়নি বেশ ভালোই বুঝতে পারছিল আভার মাথাটা গেছে এবার, ওই দিনের ট্রমা থেকে এখনো বের হতে পারছে না। তাই আভাকে বেশ শান্ত স্বরে ধাক্কা দিয়ে বুঝে বলল, আভা তুই চোখটা খোল আগে আর দেখ, এই যে অনেক বসে আছে, এখানে কোনো সাপ টাপ নেই, তুই আগে চোখটা খোল তো খোল। তোর মাথা থেকে যে সে সাপের ভূতটা নামিনি এখনো, তাই এমন করছিস। চোখ খুলে দেখ, এখানে অনিক আর আমি ছাড়া কেউ নেই, এখানে কোনো সাপ নেই। আমা বেশ রাগ হয়ে বলতে লাগলো, জানতাম অয়নি এমনই বলবি, কিন্তু আমি সত্যি বলছি, আমাকে কেন বিশ্বাস করছিস না বুঝতেছি না। এই বলে আভা চোখ খুলে দেখলো অনিক বসে আছে, কোনো সাপ আশেপাশে নাই। আভা বেশ অবাক হলো, এই মাত্রই তো সাপটা দেখলো। আভা বিমর্ষ গলায় বলল, অয়নি সত্যি বিশ্বাস কর, আমি অনিক ভাইকে দেখেছি সাপ হতে। পাশ থেকে অনিক একটু হেসে বলল, আভা আমি এখানে বসে আছি জলজ্যান্ত একটা মানুষ, সাপ হব কিভাবে? আভা তুমি ঠিক আছো তো? অনিকের কথা শুনে আভা কি বলবে বুঝতে পারছিল না। বারবার এরকম ঘটনা ঘটায় আভা একটু থমকে যাচ্ছিল। আভার এবার মনে হচ্ছে হয়তো তার মনের ভুল এটা, তাই নিজেকে সামলে আভা জবাব দিল, না ভাইয়া তেমন কিছু না, মনের ভুল হয়তো, বারবার এমন হচ্ছে তো তাই। ভাইয়া সরি, কিছু মনে করবেন না। অনেক মুচকে হাসি দিয়ে উত্তর দিল, আরে বোকা, কি মনে করব, আমি কিছু মনে করিনি, তুমি একটু সাবধানে থেকো। আভা স্বস্তির নিঃশ্বাস ফেলে জবাব দিল, ধন্যবাদ ভাইয়া। পাশ থেকে অয়নি আভার কাঁধে হাত রেখে বলল, আভা অনেক কিছু মনে করেনি, তুই আপসেট হইস না। আচ্ছা অয়নি, আমি উঠলাম, পরে কথা হবে। আচ্ছা সাবধানে যা। আবার সেখানে থেকে আসার সময় বারবার ভাবতেছিল সত্যি কি এটা তার মনের ভুল নাকি অন্য কিছু, কিন্তু মনের ভুল হয় কি করে? চোখের সামনে সব ঘটতে দেখছে, তাহলে মনের ভুল হয় কিভাবে? আভা যেন চিন্তা করে কুল কিনারা পাচ্ছে না। আর এদিকে অনেক অয়নির দিকে ফিরে বলল, তুমিও কি আভার মতো আমাকে সাপ ভাবো নাকি? অনেকের কথাটা শুনে যেন অয়নির বুকের ভেতর চমক দিয়ে উঠল, কারণ অয়নিরও একবার অনেককে সাপ মনে হয়, আবার মানুষ মনে হয়। কি জবাব দিবে বুঝতে পারছিল না, কিছুটা চুপ থেকে উত্তর দিল, আরে কি যে বলো তুমি, সাপ ভাববো কেন? আচ্ছা অয়নি, তোমার 22তম জন্মদিনের আর কয়দিন বাকি? অয়নির সাথে অনেকের রিলেশন হওয়ার পরপরই অয়নি শুধু অনেকের এই প্রশ্নটা শুনেছে অসংখ্যবার, তাই এবার একটু বিরক্ত বোধ হয়েই বলল, আচ্ছা অনেক, বারবার এই প্রশ্নটা কেন করো? 22তম জন্মদিনে কি এমন হবে? তোমার এই জন্মদিনে এত মাথা ব্যথা কেন? অনেক কিছুটা রহস্যময় মুখ করে ফেলল এবং পুনরায় স্বাভাবিক হয়ে জবাব দিল, আরে এমনি, ওই সময় তোমাকে একটা সারপ্রাইজ দিব তো তাই। রাগ করেছো নাকি? রাগ করলে সরি। অয়নি এবার মায়া মায়া মুখ করে জবাব দিল, আরে রাগ করবো কেন, রাগ করিনি, তবে বারবার তোমার মুখে 22তম জন্মদিন কবে এই প্রশ্নটা শুনি তো তাই আর কি।
আচ্ছা এবার বলো কবে? অয়নি বেশ বিরক্ত মাখা মুখ নিয়ে উত্তর দিল, আর 6 মাস পর। অয়নির কথাটা শুনে অনেক বেশ রহস্য মাখা একটা হাসি দিল। মনের অজান্তেই হুট করে বলে ফেলল, তার মানে আর 6 মাস আমাকে কষ্ট করতে হবে, তারপর আমার সব ইচ্ছা হাসিল হয়ে যাবে। অয়নি অনেকের কথা শুনে বেশ অবাক হলো। কিসের ইচ্ছা হাসিল হবে? অনেক এসব কি হাবিজাবি কথা বলছে। অনেককে ধাক্কা দিয়ে অয়নি বলল, আরে কী সব বলছো তুমি? কিসের ইচ্ছা হাসিল হবে? মাথা কি ঠিক আছে তোমার? নাকি আবার মতো তোমারও মাথাও গেছে? অনেক এবার কিছুটা স্তব্ধ হয়ে গেল। মনে হয় কি উত্তর দেবে কিছু বুঝতে পারছিল না, তাই বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আরে তেমন কিছু না, ব্যাপার না। সারপ্রাইজ থাকুক, সব কিছু বলে দিলে কি সারপ্রাইজ দিতে পারবো নাকি? হয়েছে হয়েছে, আর সারপ্রাইজ লাগবে না। আমাকে বাসায় যেতে হবে, এখন গেলাম। অনেক এবার অয়নির হাত ধরে বলল, অয়নি, তুমি কি আবার মতো আমাকে সন্দেহ করো? অনেকের কথাটা শুনে আর অনেকের মায়া মায়া মুখ দেখে কেন জানি না অয়নির মনে হলো অনেককে সন্দেহ করে সে ঠিক করেনি। এরকম সন্দেহ মনে আনা উচিত হয়নি। এমন সন্দেহ করে সে শুধু অনেকের ভালোবাসাকে ছোট করেছে, এটা একদমই উচিত হয়নি। তাই মনে মনে সিদ্ধান্ত নিল সে অনেককে আর কষ্ট দিয়ে কথা বলবে না, আর অনেককে ভুল বুঝবে না। তাই অনেকের হাতটা শক্ত করে ধরে বলল, প্রথম প্রথম আমিও একটু তোমাকে সন্দেহ করে ফেলেছিলাম, এই জন্য সরি। তোমাকে এভাবে সন্দেহ করা আমার ঠিক হয়নি। এখন তোমার প্রতি আমার কোনো সন্দেহ নেই। তোমাকে এভাবে সন্দেহ করে নিজের ভালোবাসাটাকে ছোট করা ঠিক হয়নি। আর আভা যেটা বলছে সেটা একটা অবাস্তব কাহিনী, এটা কখনো সম্ভব না। মানুষের পক্ষে তো সাপ হওয়া অসম্ভব। অনেক একটা মায়ামাখা হাসিতে বলল, আবার কি ভাবছি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যে আমাকে বিশ্বাস করেছ, আমাকে ভুল বোঝনি, এটাই অনেক। অয়নি, আমি তোমাকে অনেক ভালোবাসি। অয়নি এবার অনেকের হাতটা আরেকটু শক্ত করে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এবার বাসায় যাও, না হয় মা টেনশন করবে। আচ্ছা সাবধানে যেও। অয়নি বাসায় চলে গেল। আর রাতে শুয়ে সে ভাবতে লাগলো, সত্যি অনেকের মতো বিএফ কেউ হতে পারবে না, কারণ অয়নিকে অনেক এতটা বুঝে যা অন্য কেউ কখনো পারত না। অয়নি বেশ খুশি মন নিয়ে ঘুমিয়ে গেল। আর এদিকে আভা বারবার ভাবছে যে তার মনের ভুল হওয়ার সম্ভাবনা না। কেন যে অয়নি তাকে বিশ্বাস করছে না, আভা বুঝতে পারছে না কি করবে। অয়নিকে বারবার বলার পরও অয়নি আবাকে ভুল বুঝছে। কি করলে অয়নি আবাকে বিশ্বাস করবে সেটা বুঝতে পারছিল না। এসব চিন্তা করে যেন আভা বেশ বিমর্ষ হয়ে গেল। হঠাৎ একটা আচমকা শব্দে আবার চিন্তার ঘোর কাটল। আভা শব্দটার দিকে এগিয়ে খেয়াল করলো শব্দটা বেলকনি থেকে আসছে। আভা বেলকনিতে গিয়ে দেখল বেলকনিতে কেউ নেই। আভা বিরক্ত হয়ে রুমে ঢুকলো। খেয়াল করলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। আভা বেশ বুঝতে পারল এটা ওই ছেলেটাই যেটা আভাকে ওই দিন সাপ হয়ে কামড় দিয়েছিল। আভা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? এখানে কিভাবে আসলেন? আবার কথা শুনে ছেলেটা একটা বিকট হাসি দিল। আভা হাসিটা শুনে ছেলেটাকে বলল, কে আপনি? এদিকে ফিরেন বলছি। ছেলেটা আভার দিকে মুখ ফিরে তাকানোর পর আভা বেশ চমকে গেল। তার মানে আভা যা ভেবেছিল সব ঠিক। আভা চমকে গিয়ে প্রশ্ন করল, অনিক ভাই আপনি? তার মানে আমি যা ভাবছিলাম সবটা ঠিক? আপনি একটা সাপ যে মানুষের রূপ ধারণ করে আছেন, তাই তো? অনেক পুনরায় বিকট একটা হাসি হেসে বলল, হ্যাঁ আভা, তুমি যা বলেছ সব ঠিক। অনেকের কথা শুনে আভা বলল, আমি অয়নিকে সবটা জানাবো, এবার আর ভুল করব না। অয়নিকে বলে দেব আপনি মানুষ রূপে একটা সাপ। অনেক এবারও একটা বিকট হাসি দিয়ে বলল, সে সুযোগ পেলে তো। এরপর অনেক সাপ রূপে আসলো। আভা সাপ রূপে অনেককে দেখে বেশ ভয় পেয়ে গেল। আর অনেক এভাবে আভাকে ঠিক আগের মতো পিছিয়ে ধরল। আভা নড়তে চড়তে পারছিল না। মনে মনে আভা ভাবতে লাগলো, হয়তো এবার তার জীবনটা শেষ, কিন্তু এত সহজে আভাকে হেরে গেলে তো হবে না। আবার জোর খাটিয়ে কোনো রকমে একটা হাত ছুটিয়ে সাপটার গলায় চেপে ধরল। সাথে সাথে অনেক সাপরূপ থেকে মানুষ রূপে আসলো। আভা অনেককে উদ্দেশ্য করে বলল, শত্রু মেরে যুদ্ধে জয় না করে শত্রুকে প্রতিরোধ করে যুদ্ধে জয় করার চেষ্টা করুন। আপনার উদ্দেশ্য কি আমি জানি না, তবে আপনি যে অয়নির জন্য হিতকর না এটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি অয়নিকে সবটা বলে দিব। অনেক হাত দিয়ে গলা থেকে আবার হাতটা সরে জবাব দিল, তুই অয়নি যা ইচ্ছা বল। অয়নি আর তোর কথা শুনবে না। আজকের পর থেকে অয়নি তোকে বিশ্বাস করবে না। অয়নি আমাকে বিশ্বাস করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই অয়নির কোনো ক্ষতি যেন না হয়, আর এই জন্য আমাকে যা করতে হবে তাই করব।
অনেক বিদঘুটে হাসিতে বলল, আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকেই শেষ করে দিব, হোক সে অয়নি বা অন্য কেউ। আভা অনিকের কথা শুনে চমকে গেল। তার মানে অয়নিকে অনেক কোনো কাজের জন্য ব্যবহার করেছে। অয়নিকে অনেক ভালোবাসে না। তার মানে অয়নির দুর্বলতার সুযোগ নিয়ে অনেক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। আভা অনেককে অবাক করে দিয়ে জিজ্ঞাসা করল, তার মানে অয়নির সাথে প্রেমটাও আপনার নাটক ছিল? সবকিছু নাটক? আপনার উদ্দেশ্যটা কি? অয়নি আপনাকে কতটা ভালোবাসে সেটা তো আপনি জানেন। অনেক আবার একটা হাসি দিয়ে বলল, আমার কাছে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। ভালোবাসা কি আমার এসব ভেবে লাভও নেই। আমার উদ্দেশ্য হাসিলের জন্য অয়নিকে দরকার, তাই অয়নির সাথে প্রেমের নাটক করেছি। আভা বেশ চমকে গিয়ে বলল, কি উদ্দেশ্য আপনার? কেন এমন করেছেন? আমি অয়নিকে সব বলে দিব। আমার উদ্দেশ্যের কথা তোকে বলতে কেন যাব? আর অয়নি আজকের পর থেকে তোকে তো বিশ্বাসই করবে না। অয়নিকে আমি যা বলবো তাই করবে, দেখে নিস। এই বলে অনেক চলে গেল। আভা বুঝতে পারল না কিসের উদ্দেশ্য হাসিলের জন্য অয়নিকে অনেক ব্যবহার করছে। খুব তাড়াতাড়ি কালকে ভার্সিটিতে গিয়ে অয়নিকে সবটা জানাতে হবে, বোঝাতে হবে অনেক অয়নিকে ভালোবাসে না। অনেক একটা ইচ্ছাধারী না। আভার এসব চিন্তায় সারা রাত আর ঘুম হলো না। পরদিন সকালে তাড়াহুড়া করে ভার্সিটিতে গেল আর অয়নিকে বলল, দোস্ত, আমি যা ভেবেছিলাম তাই। অনেক ভাই কোনো মানুষ না। অনেক ভাই একটা ইচ্ছাধারী নাগ। সে তোকে ভালোবাসে না, সে উদ্দেশ্য হাসিলের জন্য তোকে ব্যবহার করছে। কালকে রাতেও অনেক ভাই আমার রুমে এসেছিল, তখন এই কথা বলল। আবার এই কথা শুনে অয়নি আভাকে কষে একটা থাপ্পড় মারল। আভা বুঝতে পারল না অয়নি আভাকে এভাবে কেন মারল। আভা বুঝে ওঠার আগেই অয়নি আভাকে বলল, তুই কি ভেবেছিলি তোর এই নাটক আমি বিশ্বাস করব? আমার অনিককে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? তুই যে অনিককে চাস সেটা মনে হয় আমি জানতে পারবো না, তাই না? আর এখন ধরা পড়ে যাবি বলে এসব নাটক সাজাচ্ছিস, তাই না? আভা বুঝতে পারল না অয়নি এসব কি বলছে। না বুঝে অয়নিকে জিজ্ঞাসা করলো, তুই সব কি বলছিস অয়নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনিক ভাইকে কেড়ে নিতে চায় মানে কি? ন্যাকা, মনে হয় কিছুই বুঝিস না, ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। অনেক হয়েছে এসব নাটক, ছাড়। আভা বেশ অবাক হয়ে জবাব দিল, বলবি তো কি হয়েছে? আমি কিসের নাটক করছি? আবার কথা শুনে অয়নি ব্যাগ থেকে একটা চিঠি বের করে আবার হাতে দিয়ে বলল, তুই অনেককে এই চিঠিটা লিখিসনি যে তুই অনেককে ভালোবাসিস আর অনেক যেন আমাকে বাদ দিয়ে তোকে চাই? তারপরও বলবি যে তুই সব করিসনি। আর যখন অনেক তোকে না করে দিল তখন আমাদের মধ্যে ঝামেলা করার জন্য নাটক সাজাচ্ছিস, তাই না? আভা চিঠিটা পড়ে চমকে গেল, কারণ এমন চিঠিটাও সে অনিককে লিখেনি। তাহলে এই চিঠি কে লিখল? আভা অয়নিকে চমকে গিয়ে বলল, সত্যি দোস্ত, আমি এমন চিঠি লিখিনি। এটা আমি লিখিনি। আমি কেন অনিক ভাইকে এসব লিখতে যাব? অয়নি, আমি যা বলছি সবটা সত্যি, কোনো মিথ্যা বলছি না। আমাকে বিশ্বাস কর অয়নি। তার হাত দিয়ে কথাটা আটকাতে বলল আভাকে, আর জবাব দিল, তোর হাতের লেখা মনে হয় আমি চিনি না। এখন বল, এ হাতের লেখা তোর না? অয়নির কথা শুনে আভা লেখাটার দিকে তাকিয়ে দেখল যে সত্যি তো হাতের লেখাটা তো তার। কিন্তু আভা তো এই চিঠি লেখেইনি, তাহলে কে লিখল এই চিঠিটা? আভা বেশ চমকে গেল আর বলল, অয়নি বিশ্বাস কর, হাতের লেখাটা আমার, এটা ঠিক, তবে আমি এই চিঠিটা লিখিনি। অনেক ভাই মিথ্যা বলছে। হুট করে অনেক যেন কোথা থেকে এসেছে এবং বলতেছে, আব্বা তুমি গতকাল বিকালে এখান থেকে যাওয়ার পর চিঠিটা আমাকে দিয়েছ, আর এখন মিথ্যা বলছো, আমাকে ফাঁসাতে চাচ্ছ। বাহ, ভালো তো ভাইয়া, আমি কোনো মিথ্যা বলছি না, এটা আপনি ভালো করে জানেন। অয়নি বিশ্বাস করে সব ভাইয়ার নাটক, আমি কোনো মিথ্যা বলছি না। অনেক একটা হাসিতে জবাব দিল, নাটক কে করছে সেটা সবাই জানে। অয়নি, তুমি বলো, তুমি কি আভার কথা বিশ্বাস করে আমাকে কষ্ট দিবা নাকি আমার কথা বিশ্বাস করবা? তোমার কি মনে হয় মিথ্যাটা কি আমি বলছি নাকি আভা? আভা অয়নির দিকে ফিরে বলল, অয়নি বল, কার কথা বিশ্বাস করবি তুই? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কখন তোর ক্ষতি চাইনি, তবে এখন কেন যোগ তুই আমাকে বিশ্বাস করছিস না? বিশ্বাস করে সব অনিক ভাইয়ের নাটক, আমি একটা কথা মিথ্যা বলছি না। অয়নি আভাকে থামিয়ে বলল, তোকে আমার চেনা হয়ে গেছে আভা। অনিককে পেতে চেয়েছিলে আর এখন পাসনি তো, তাই এমন করছিস। আমার কাছ থেকে অনিককে কেড়ে নিতে চেয়েছিলে, আর যখন অনিক তোর কথায় রাজি হলো না তখন তুই নাটক সাজানো শুরু করলি যাতে আমি অনিককে ভুল বুঝে চলে যাই। তোর প্ল্যান খুব ভালোই বুঝতে পারছি আমি, আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। অয়নির কথা শুনে আভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আভা বেশ বুঝতে পারল অয়নিকে অনেক হাত করে ফেলেছে। অয়নিকে বোঝাতে চাইলেও আভা এখন বুঝতে পারবে না।
তাই অয়নিকে আভা কিছু না বলেই চলে আসলো। কিছুক্ষণ পর আভা খেয়াল করলো যে অনিক আভার সামনে। আভা রাগান্বিত হয়ে অনিককে জিজ্ঞাসা করলো, আপনি এত বড় নাটক কেন করলেন? অনেক একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার উদ্দেশ্য হাসিলের জন্য যা করা লাগে আমি করব। আপনি যা করছেন সেটা একদিন ফাঁস হবেই। আমার হাতে লেখা কপি করে অয়নির কাছে আমাকে ছোট করেছেন, আপনাকে এর জন্য ভুগতে হবে। আমার কিছুই করতে পারবি না তুই। অয়নি আর তোকে বিশ্বাস করবে না, বিষিয়ে দিয়েছে ওর মনকে। তোকে চাইলেও মেরে ফেলতে পারতাম, কিন্তু খালি মাঠে খেলতে আমার একদম ভালো লাগে না। আপনার মুখোশ আমি অয়নির সামনে তুলে ধরবই। অয়নির কোনো ক্ষতি আমি হতে দিব না। আবার কথা শুনে অনিক একটা অট্টহাসি দিয়ে চলে গেল। আর অপরদিকে আভা বেশ মন খারাপ নিয়ে বসে রইল। কি করবে সে বুঝতে পারছিল না। অনিক কেন অয়নিকে ব্যবহার করেছে, কি উদ্দেশ্য তার, সেটা আভা একটু বুঝতে পারছিল না। আবার মনটা এসব ভেবে ভেবে বেশ অস্থির হতে লাগলো। আভা চুপ করে বসে রইল। হঠাৎ আভা খেয়াল করলো কে একজন তার চোখ চেপে ধরেছিল। আভার চোখটা থেকে হাড়টা সরিয়ে যা দেখলো, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কারণ আভা দেখলো তানভীর এসেছে। তানভীর আবার অয়নির ভালো ফ্রেন্ড। ছোটবেলা থেকেই তারা একসাথে পড়ে বড় হয়েছে। অপরদিকে তানভীর অয়নিকে বেশ পছন্দ করত। অয়নিকে বলার পর অয়নি তানভীরের এই প্রপোজালে রাজি হয়নি, কারণ অয়নি তানভীরকে ফ্রেন্ডের বাইরে কখনো ভাবতে পারিনি। আর তানভীরও অয়নিকে এই বিষয়ে তেমন জোর করেনি। এর কিছুদিন পরেই তানভীর বিদেশ চলে যায় পড়াশোনার জন্য। বিদেশ যাওয়ার প্রথম দিকে আভার সাথে যোগাযোগ রাখলেও পরে আর রাখেনি, কোথাও যেন হারিয়ে গিয়েছিল। আজকে হঠাৎ তানভীরকে এভাবে দেখে আবার খুশিতে যেন লাফাতে ইচ্ছা করছে। আভা ভাবতে পারিনি এই অসময় তানভীরকে পাবে। তানভীরকে দেখে যেন সে আশার আলো খুঁজে পেয়েছে। আভা তানভীরকে আবেগজড়িত কণ্ঠে বলল, দোস্ত তুই এতদিন কোথায় ছিলি? আজকে হুট করে কোথা থেকে আসলি? আমার যে কি খুশি লাগছে তোকে বোঝাতে পারবো না। তানভীর একটা হাসি দিয়ে বলল, আরে আস্তে, এতগুলো প্রশ্ন একসাথে করলে কিভাবে উত্তর দেব? এতদিন ইচ্ছা করেই কারোর সাথে যোগাযোগ করিনি, একটু আড়ালে থাকতে চেয়েছিলাম। তানভীরের কথা শুনে আভা বলল, যাই হোক, তোকে পেয়েছে অনেক ভালো লাগছে। কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। তানভীর একটা হাসি দিয়ে বলল, বুঝতে পেরেছি। তা তুই একা কেন? অয়নি কোথায়? অয়নিকে ছাড়া তো তোকে কখনো দেখিনি। আর এভাবে মনমরা হয়ে বসেছিলি কেন? কি হয়েছে তোর? অয়নির কথা শুনে আবার বেশ মন খারাপ করে ফেলল। কি করে তানভীরকে সব ঘটনা বলবে তা বুঝতে পারছিল না। আভা কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। তানভীর আভার নীরবতা দেখে প্রশ্ন করল, কি রে আভা, কিছু বলছিস না যে? কি হয়েছে, চুপ করে আছিস কেন? আর অয়নির কথা শুনে এভাবে মুখ গোমরা করে রাখলি কেন? আভা বেশ মন খারাপ নিয়ে উত্তর দিল, অয়নির সাথে আমার বন্ধুত্বটা আর নেই। অয়নির সাথে আমার সব শেষ হয়ে গেছে। কথাটা শুনে তানভীর বেশ বিস্মিত হলো, কারণ অয়নি আর আভা ছোটবেলা থেকেই বেশ কাছের বন্ধু ছিল। তাদের মধ্যে ঝগড়া হতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছিল না তানভীরের। তানভীর কিছুটা অবাক হয়ে আভাকে বলল, কি হয়েছে তোদের? হঠাৎ করে কি নিয়ে এতটা ফাতল ধরল তোদের বন্ধুত্বে? কি নিয়ে এত সমস্যা হলো শুনি? দেখি কিছু করা যায় কিনা। আভা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যা বলবো হয়তো তোর কাছে সেটা রূপকথার গল্প মনে হতে পারে। মনে হতে পারে আমি একটা মন গড়া কাহিনী তোকে বলছি। মনে হতে পারে দোষটা আমার। মনে হতে পারে আমি দোষ করেছি, তবে বিশ্বাস কর দোস্ত, আমি সবটা সত্যি বলছি। আমি কোনো মিথ্যা বলছি না। আমার কথা হয়নি কেন বিশ্বাস করছে না আমি জানি না। অনিক ভাইয়ের সামান্য নাটকে সে আমাকে ভুল বুঝল। তানভীর আভাকে সান্ত্বনা দিয়ে বলল, কি হয়েছে বলবি তো? আর অনিকটা কে? আভা মনটা ভার করে উত্তর দিল, অয়নির বিএফ। উত্তরটা শুনে তানভীরের বুকে যেন একটা হালকা ব্যথা অনুভব হলো, কারণ অয়নিকে তানভীর অনেক ভালোবাসে। নিজেকে বেশ সামলে তানভীর আভাকে জিজ্ঞাসা করল, তা অয়নির বিএফ রে নিয়া কেমন হলো শুনি? আভা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল, অয়নি ভাবে আমি তার বিএফ একে কাছ থেকে কেড়ে নিতে চাই। আর অয়নিকে এমনটা বুঝিয়েছে তার বিএফ অনিক। সে অয়নির ব্রেন ওয়াশ করে দিয়েছে। অয়নি আমাকে একটু বিশ্বাস করছে না, আমাকে ভুল বুঝলো অয়নি। তানভীর আবাকে আরেকটু সান্ত্বনা দিয়ে বলল, বোকা মেয়ে, কাঁদছিস কেন? তবে অয়নির বিএফ এর সাথে তোর কি এমন হয়েছে যে উনি তো কিভাবে খারাপ বানালো? আভা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, কারণটা শুনলে তুইও বিশ্বাস করবি না। ভাববে আমি তোকে ভুল ভাবতেছি, ভাববে এটা আমার সাজানো নাটক। আরে বোকা, আগে কারণটা তো বল, কি হয়েছে, কেন এমন করেছে? আভা একটু স্থির হয়ে জবাব দিল, কারণ অনেক ভাই একটা মানুষ না, উনি একটা ইচ্ছাধারী নাগ।
আর এই বিষয়টা শুধু আমি জানি। আর অনিক ভাই অয়নীর সাথে ভালোবাসার নাটক করছে শুধু স্বার্থ হাসিলের জন্য। আবার কথা শুনে তানভীর যেন অবাক না হয়ে পারল না, মানুষ আবার সাপ হয় কিভাবে? উত্তরটা যেন খুঁজে পাচ্ছিল না। তানভীর বেশ বিস্মিত হয়ে জবাব দিল, কি হাবিজাবি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তানভীরের এই কথাটা শুনে আবা যেন আরও কষ্ট পেল। হামাও করে কেঁদে বলল, আমি জানতাম তুই এমন বলবি, তুই আমাকে ভুল বুঝলি। আবার কান্না শুনে তানভীরের কেন জানি মনে হলো আবা মিথ্যা বলছে না। তানভীর বেশ অনুতপ্ত হয়ে আবাকে বলল, তুই আমাকে সম্পূর্ণ ঘটনাটা বলতো, দেখি কি করা যায়। আবা প্রথম থেকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা তানভীরকে বলল। তানভীর যখন ঘটনাটা শুনল, তানভীরের কাছে ঘটনাটা যেন রূপকথার গল্প মনে হলো। কিন্তু আবা যে মিথ্যা বলবে না সেটা তানভীরের বিশ্বাস ছিল। আমাকে বলল, তুই ভাবিস না, আমি তোর পাশে আছি, দুজন মিলে রহস্য বের করব। তুই কি তোর বাসায় থাকার ব্যবস্থা করতে পারবি? তাহলে কাজটা করতে আরও সুবিধা হতো। আবা হাসি মুখে উত্তর দিল, আমি বাসায় তো আমি একাই থাকি, বাবা মা তো আমি অসুস্থ হওয়ার পরেই আবার বিদেশ চলে গেছে। তুই যতদিন ইচ্ছা থাকতে পারিস। কিন্তু কি এমন স্বার্থ আছে যে কারণে অয়নীকে প্রয়োজন? আমি নিজেও সেটা জানি না, তবে যে করে হোক জানতে হবে। এখন তুই এসে গিয়েছিস, কাজটা অনেক সহজ হবে। হ্যাঁ, সেটা নিয়ে ভাবতে হবে না। অয়নীর কোনো ক্ষতি আমি হতে দিব না। আমিও চাই না অয়নীর কোনো ক্ষতি হোক। আচ্ছা তুই বলতো, অয়নী এখন কোথায় আছে? একটু সামনে যা, পেয়ে যাবি। সাথে অনেকও আছে, দেখিস। তুই এখানে থাক, আমি একটু দেখে আসি ব্যাপারটা। আচ্ছা। এরপর তানভীর অয়নীর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ এগুতেই তানভীর অয়নীকে দেখল, সাথে একটা ছেলেকেও দেখল। তানভীরের বুঝতে বাকি রইল না এটা অনিক। তানভীর অয়নীর সামনে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। অয়নী চিৎকারটা শুনে ভয় পেয়ে পিছনে ফিরে দেখল তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখে বুকে থুতু দিয়ে বেশ চমকে গিয়ে বলল, আরে দোস্ত, তুই হঠাৎ করে কোথা থেকে আসলি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই তো আসছি 2 দিন হলো। কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আন্টি কেমন আছে? বাসার সবাই ভালো আছে? তোর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তা উনি কি চিনতে পারলাম না তো। অয়নী বেশ লজ্জা মাখা কণ্ঠে উত্তর দিল, আমার বিএফ অনিক। কথাটা শুনে অনিকের একটু খারাপ লেগেছিল। যতই হোক তানভীর অয়নীকে পছন্দ করে। তানভীর নিজেকে বেশ সামলিয়ে অনিকের দিকে হাত বাড়িয়ে দিল, আর অনিকও হাত বাড়ালো। তানভীর যখন অনিকের সাথে হাত মেলালো তখন অনিকের চোখে খেয়াল করলো একটা সাপ ভাসছে। তানভীর ভেতরে ভেতরে বেশ ভয় পেল, কিন্তু প্রকাশ করলো না। অনিককে উদ্দেশ্য করে বলল, আমি তানভীর, অয়নীর ফ্রেন্ড। আপনি? অনিক হাসতে হাসতে উত্তর দিল, আমি অনিক। কেমন আছেন ভাই? ভালো। আপনি? ভালো। কোথায় থাকেন? এই তো সামনে একটা বাড়িতে, শহর থেকে একটু ভেতরে। আপনি? আমার বাসা কাছেই, তবে আপাতত ঘুরবো ফিরবো, যখন যেখানে মন চায় থাকবো। তা একদিন আপনার বাসায় যাব কেমন? তানভীর এমন আবদারে অনিকের মুখটা যেন ফিকে হয়ে এলো। বোঝাই যাচ্ছিল অনিক তানভীরকে তার বাড়িতে নিয়ে যেতে তেমন রাজি না। তবু বলল, আচ্ছা সময় হলে বলবেন, নিয়ে যাব। তানভীর এবার একটু আবদার করে বসল, কালকে যাব। কালকে রাতে দাওয়াত কি পেতে পারি? আড্ডা দেওয়া হবে আর একে অপরকে চিনতে পারবো। অনেক মনে মনে হয়তো চাচ্ছিল না তানভীর বাড়িতে যাক, কিন্তু সামনে অয়নী বসা, তাই নাও করতে পারল না মুখের ওপর। তাই তানভীরকে অনেক বাড়ির ঠিকানাটা দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আসবেন। এরপর তানভীর ঠিকানাটা নিয়ে সেখান থেকে প্রস্থান নিল, আর আভাকে সে সবটা বলল। আবার সবটা শোনার পর বলল, আমিও যাবো তোর সাথে, কারণ তুই একা গেলে বিপদ হতে পারে। পাগল তুই? তোকে নিয়ে যাব না, কারণ তোকে নিয়ে গেলে আমি অনেকের সম্পর্কে তেমন কিছুই জানতে পারবো না। অনেক সন্দেহ করে বসবে, অনেককে বুঝতে দেয়া যাবে না আমি সবটা জানি। আমাদের প্ল্যান করে সামনে যেতে হবে, এমনভাবে এগোতে হবে যেন অনেক বুঝতে না পারে, আর আমার কিছুই হবে না। তুই এত ভাবিস না। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। পরের দিন রাতে তানভীর অনেকের বাড়ির পথে রওনা দিল। খেয়াল করলো বাড়িটা শহর থেকে ভালোই ভেতরে, নিরিবিলা একটা জায়গায় বাড়িটা। বাড়িটার বাইরে কেমন জানি অগোছালো গাছের সারি। এই অল্প রাতেই কেন জানি না বাড়িটাকে বেশ অন্ধকার মনে হচ্ছে। চাঁদের আলো যেন গাছ ভেদ করে বাড়িটাতে পৌঁছাতে পারছে না। তানভীরের গাটা বেশ ছমছম করতে লাগলো। কিছুটা ভয়ে ভয়ে বাড়িটা ভেতরে ঢুকে চমকে গেল, কারণ কোনো মানুষের বাড়ি এমন হতে পারে সেটা তানভীরের জানা ছিল না। বাড়িটার চারপাশে কোনো জানলা নেই, কেমন জানি লাইট জ্বলার পরও বাড়িটাতে বেশ বিদঘুটে অন্ধকার। এ বাড়িতে আর কেউ থাকে বলে মনে হচ্ছে না। হঠাৎ করে অনেকের ডাকে তানভীর চমকে গেল।
অনেক বলে উঠল, আরে তানভীর ভাই যে, তা কখন আসলেন? দরজাটা খোলা রেখেছিলাম আপনি আসার জন্য। তানভীর কিছুটা হকচকে গিয়ে উত্তর দিল, এই তো কিছুক্ষণ হলো এসেছি, বাড়িটা দেখছিলাম। অনেক একটা হাসি দিয়ে বলল, তা কেমন দেখলেন বাড়িটা? তানভীর বেশ শান্ত মেজাজে জবাব দিল, বাড়িটা বেশ সুন্দর, সাধারণ বাড়িগুলো থেকে আলাদা, তবে খুব জানতে ইচ্ছে করছে বাড়িতে কোনো জানলা নেই কেন। অনেক প্রশ্নটা শুনে একটু ভ্যাবাচাকে কি উত্তর দিল, এমনিতে আলো তেমন ভালো লাগে না, তাই জানলা দিইনি। কেন, এতে কি কোনো সমস্যা ব্রো? না, সমস্যা হবে কেন, একটু ব্যতিক্রম দেখলাম তো তাই জিজ্ঞাসা করলাম। তো ব্রো, তোমার মা বাবা কোথায়? তাদেরকে তো দেখছি না। তানভীরের প্রশ্নে অনেকের মুখটা বেশ কালো হয়ে গেল। হয়তো কি জবাব দিবে বুঝতে পারছিল না, কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, বাবা মা বিদেশ থাকে, আমি এখানে থাকি শুধু। অনেকের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে মিথ্যা বলছে, তাই তানভীর কথা আর না বাড়িয়ে অনেককে বলল, তোমার বাড়িটা ঘুরে দেখার খুব শখ, আমি কি ঘুরে দেখতে পারি? অনেক হয়তো চাচ্ছিল না তানভীর বাড়িটা ঘুরে দেখুক, কিন্তু তবুও অয়নির জন্য হলেও তানভীরকে বাড়িটা ঘুরে দেখাতে হবে, না হয় অয়নি অনেককে সন্দেহ করে বসবে। তাই অনেক হাসতে হাসতে বলল, অবশ্যই দেখাবো, চলেন আমার সাথে। তানভীরও হাসতে হাসতে বলল, তাহলে চলো। এরপর অনিক তানভীরকে বাড়িটা ঘুরে দেখাতে লাগলো। তানভীর যতই বাড়ির ভেতরে ঢুকতে থাকলো ততই যেন অবাক হতে লাগলো। কারোর বাড়িতে এরকম অন্ধকার সুড়ঙ্গ পথ থাকতে পারে সেটা তার জানা ছিল না। চারপাশটা যেন অন্ধকারে গিজগিজ করছে, এ অবস্থায় যে কেউ একা আসলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেত। কিছুটা পথ এগিয়ে তানভীর একটা ঘর লক্ষ্য করল, আর অনেক ঘরটা অতিক্রম করে সামনের দিকে গেল। তানভীর অনেককে কোনো কিছু না বলে ঘরটাতে ঢুকে গেল, আর অনেক তানভীরকে পেছন দিকে খেয়াল না করেই সামনে এগোতে লাগলো। আর তানভীর ঘরটাতে ঢুকে দেখল বিশাল এক নাগ পিশাচ মূর্তি দাঁড়িয়ে আছে, তার নিচে কয়েকটা প্রদীপ, কিছু জ্বলন্ত জ্যান্ত জীব বলি দেয়া। আর সবচেয়ে অবাক হলো এটা দেখে এখানে একটা নর শিশুর মাথা আলাদা করা। তানভীর এবার বেশ বুঝতে পারল অনেক কোনো সাধারণ মানুষ না। আবার যা বলেছে সবটা ঠিক। তানভীর হুট করে একটা আলোর রেখা খেয়াল করল। আলো রেখাটা উৎপত্তি কোথায় সেটা দেখার জন্য একটু উপরে তাকালো। হঠাৎ তানভীর খেয়াল করলো একটা চাবি ওখানে। কিছুটা আবেগ আর কৌতূহল নিয়ে সে চাবিটার দিকে তাকিয়ে ধরতে নিল। চাবিটা ধরার পর খেয়াল করলো বাড়িটা কেমন জানি নড়ছে। তানভীর এবার বেশ ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর খেয়াল করলো মূর্তিটা একটা সাপে পরিণত হলো। তানভীর এবার মনে মনে ভাবতে লাগলো তার জীবন বুঝে এখানে শেষ। এটা ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর খেয়াল করলো কেউ একজন তার কাঁধে হাত দিল। তানভীর চোখটা খুলে যখন তাকালো তখন খেয়াল করলো অনেক দাঁড়িয়ে আছে। তানভীর সামনের মূর্তিটার দিকে তাকালো, দেখলো এটি স্থির হয়ে আছে। আর অনেক তানভীরকে বলে উঠল, কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আমি তো না দেখে এখানে সামনে এগিয়ে পড়েছিলাম। তানভীর কিছুটা ভয় ভয় উত্তর দিল, ঘরটা খেয়াল করলাম তাই ঢুকে পড়লাম। কিন্তু এই ঘরটা এমন কেন? অনেক হাসি দিয়ে বলল, কেন, কি হয়েছে? তানভীর বলল, এই যে মূর্তি, মানুষ পশু এগুলোর মানে কি? অনেক কিছুটা হাসতে হাসতে জবাব দিল, কোথায় মূর্তি? আমি তো কিছুই দেখছি না। তানভীর মূর্তিটাকে ইশারা করে অনেককে দেখাতে গিয়ে খেয়াল করলো মূর্তিটা এখানে নেই। এবার তানভীরের মনে হলো সে মায়াজালে ফেসে গেছে। কখন কি দেখছে বুঝতে পারছে না। তানভীর একটু চমকে গিয়েও নিজের স্বাভাবিক রেখে উত্তর দিল, না কিছু না, এ হয়তো আমার মনের ভুল। আচ্ছা চলো নিচে যাই। হতে পারে, চলে নিচে চলেন। আজকে এখানে থাকবেন নাকি চলে যাবেন? চলে যাব, অন্য একদিন এসে থাকবো। আচ্ছা খেয়ে যান কিছু। আজকে না, পর একদিন খাবো, আজকে চলে যাই, আমার একটা কাজের কথা মনে পড়েছে। আপনার ইচ্ছা। তারপর তানভীর বাড়ি থেকে প্রস্থান নিল। কিছুটা পথ এগিয়ে বাড়িটা থেকে একটু সামনে গেল। এবার তানভীরের যেন দমটা ফিরে এলো, একটা বড় নিঃশ্বাস নিল। তানভীরের বুঝতে বাকি রইল না যে অনেক একটা নাগ, কিন্তু অনেক কেন অয়নির পেছনে পড়ে আছে সেটা তানভীর বুঝতে পারছিল না। তারপর তানভীর বাসার দিকে রওনা দিল। তানভীরের আবার বাসার কাছাকাছি আসতে আসতে বেশ রাত হয়ে গেল। খেয়াল করলো রাস্তায় কেউ নেই। হুট করে তানভীর দেখলো সামনে অনেক দাঁড়িয়ে আছে। তানভীর অনেককে দেখে বেশ ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, আরে তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তোকে মারতে এসেছি। তোকে শেষ না করলে আমার স্বার্থ হাসিল হবে না। এ বলে অনেক একটা প্রকাণ্ড সাপে পরিণত হলো আর তানভীরকে পিছিয়ে ধরল। আর এই দৃশ্যটা অয়নি আবার বাসার জানলা দিয়ে দেখে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। অনেকের জন্য আভাকে কত ভুল বুঝেছে অয়নি।
তানভীরকে অবস্থায় দেখে অয়নি দৌড় দিয়ে নিচে যেতে চাইল। তানভীরকে বাঁচানোর জন্য আভা তখন অয়নির হাতটা ধরে আটকে দিল আর বলল, তুই এখন গেলে সব প্ল্যান নষ্ট হবে। তানভীরকে অনেক কিছু করতে পারবে না। তাহলে কি করব? এখানে বসে থাক। অয়নির ভুল ভাঙানোর সত্যিটা আনার জন্যই তানভীর অনিকের বাসায় গিয়েছিল। আর আবার সামনেই তাকে তানভীরের অনিককে মেসেজ দেয় যে সে সব জেনে গেছে, এখন অয়নিকে বলে দিবে। তানভীর জানতো এই কথা বললে অনিক আসবে তানভীরকে মারতে, তাই তানভীর আভাকে বলে দিয়েছিল অনিককে নিয়ে যেন সে সময় জানলার পাশে থাকে। আর আভা অয়নিকে বুঝিয়ে তাই করে, আর অয়নিও নিজের চোখে সব দেখতে পারে। সব দেখার পর অয়নি আভার সাথে করা খারাপ ব্যবহারের জন্য অনুতপ্ত হলো আর তানভীরের জন্য চিন্তা করতে লাগলো। হুট করে বাড়ির কলিং বেল বেজে উঠল। অয়নি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল তানভীর। কোনো কিছু না বলে তানভীরকে জড়িয়ে ধরল অয়নি। জড়িয়ে ধরে বলতে লাগলো, তোর কিছু হয়নি তো? তোর জন্য কত চিন্তা হচ্ছিল। অয়নির এই কাণ্ড দেখে যেন তানভীর স্থির হয়ে গেল। একটা শুভ্র বাতাস যেন তানভীরকে স্পর্শ করে গেল। এতটা শীতলতা অনুভব মনে হয় তানভীরের আগে হয়নি। সত্যি ভালোবাসার মানুষের আবেগ মাখায় স্পর্শ সবাইকে পাগল করে দেয়। তানভীরের ক্ষেত্রেও তাই হচ্ছে। তানভীর নিজেকে একটু সামলে অয়নিকে ধরে বলল, আরে বোকা, আমার কিছু হয়নি। তুই যে আমাকে বুঝতে পেরেছিস এটাই অনেক। এবার আমাদের উদ্ঘাটন করতে হবে যে কি উদ্দেশ্যে অনিক তোর সাথে নাটক করেছে। এর আগে তুই বুঝতে দিবি না যে তুই সব জেনে গেছিস। তুই অনিকের সাথে স্বাভাবিক ব্যবহার করে যাবি, আর আমি এর মধ্যে একজন সাধকের সাথে দেখা করব। সাধক কি বলে সেটা জানবো। অনেক কিছুটা অবাক হয়ে বলল, কিসের সাধক? একজন সাধক আছে যিনি সব ঘটনা নিয়ে কাজ করে। অয়নি কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু তুই চিনিস কি করে? তানভীর এবার একটু শেষে জবাব দিল, আমি বিদেশ থেকে এসে কিছুদিন সন্ন্যাসী হওয়ার চেষ্টা করেছিলাম। এটা পরিবারে কাউকে জানাইনি, সবাই জানতো আমি বিদেশ থাকি, কিন্তু আমি ছিলাম কাটাবনে, তাই সবার থেকে আড়ালে ছিলাম এতদিন। আর হুট করে মনে হলো এই জীবন ভালো লাগবে না, তাই চলে এসেছিলাম। অয়নি একটা নিঃশ্বাস ফেলে বলল, ও তাই? বল। পাশ থেকে আবার বলে উঠল, তোরা কি একে অপরকে ছাড়বি নাকি এভাবেই থাকবি? আবার কথা শুনে অয়নি আর তানভীর বেশ লজ্জা পেয়ে দুজন দুদিকে চলে গেল। অয়নির মুখটা দেখে আবার বলল, কিরে লজ্জা পাচ্ছিস কেন? অয়নি বেশ লজ্জা মাখা মুখে জবাব দিল, যাবি তুই? আভা হাসতে হাসতে রুমে গেল। পরদিন সকালে তানভীর আভার অয়নি সাধকের কাছে যাওয়ার জন্য রওনা দিল। এদিকে দিয়ে অয়নি অনিককে বলল সে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে। অনিকও সেটা বিশ্বাস করল। অনেক পথ পার করে তার সাধকের কাছে পৌঁছালো। সাধক তানভীরকে বলল, কিরে বাছা, তুই এবার আসলি যে? আমি এসছি একটা রহস্য উদ্ঘাটনের জন্য। আমি জানি আপনি পারবেন এটা রহস্য ভেদ করতে। কি জানতে চাস বল, কিসের রহস্য? তানভীর প্রথম থেকে ঘটে যাওয়া সবটা ঘটনা খুলে বলল। তানভীরের কথা শুনে সাধক বলল, এর উত্তর জানার আগে একটা কাজ করতে হবে। তানভীর জবাব দিল, ঠিক আছে বলুন। সাধকের পর তানভীরকে যা বলল তানভীর ভয় পেয়ে গেল কিছুটা, কারণ সাধক তানভীরকে বলল যে তানভীরের হাত কেটে রক্ত বের করে সে রক্ত একটা পাত্রে রেখে নাগ পিতাকে আহ্বান করার জন্য, আর তানভীরের হাতটা কাটতে হবে একটা পাথর দিয়ে জোরে আঘাতের মাধ্যমে, এতে তানভীরের অনেক যন্ত্রণা হবে। তানভীর কথাটা শুনে ভয় পেয়েও পুনরায় নিজের মনে সাহস জুগিয়ে বলল, আমি সব কিছু করতে প্রস্তুত, আপনি আমাকে পাথরটা দিন। তুই আরেকবার ভেবে বল। আমি ভেবেই বলছি। সাধক তানভীরকে পাথরটা দিল, আর তানভীর যখন পাথরটা দিয়ে হাতে আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তে অয়নি বলে উঠল, আমি এসবের মধ্যে নেই, আমি এখনই বাসায় চলে যাব। আমি চাই না অনেকের কোনো ক্ষতি হোক, যতই হোক আমি অনেককে ভালোবাসি। তানভীর আমাকে অনেকের ঠিকানাটা দে, আমি অনেকের কাছে যাব। অয়নির মুখে এমন কথা শুনে আভা বিস্মিত হয়ে গেল, কারণ অয়নি জানে শুনে আবার আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে। আভা অয়নিকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? জানিস তো অনেক তোকে ব্যবহার করেছে স্বার্থ হাসিলের জন্য, তাহলে তুই কেন অনেকের প্রতি দুর্বলতা দেখাচ্ছিস? অয়নি একটু রেগে উত্তর দিল, আমি আমার জীবনে কি করব না করব সেটা আমার ব্যাপার। তোকে কে বলেছে আমার ব্যাপার নাক গলাতে? দয়া করে আমার ব্যাপারে আর নাক গলাবি না। আমি অনেককে ভালোবাসি আর অনেকের কাছে যাব। তানভীর তোকে অনেকের ঠিকানা দিতে বলেছে, অনেকের ঠিকানাটা দে তো। তানভীর অয়নির কথার কোনো প্রতিক্রিয়া না করে হালকা হাসি মুখে অয়নিকে অনেকের ঠিকানা দিল। আভা বুঝতে পেরেছিল না তানভীর কেন এমন করছে। অয়নিকে বাধা দেওয়ার পরিবর্তে আরও ঠিকানা দিচ্ছে, আর তানভীর কেনই বা চিন্তিত হওয়ার পরিবর্তে হাসি হাসি মুখে আছে।
আভার এসব ভাবতে ভাবতেই অয়নি উঠে চলে যেতে লাগলো। আভা হুট করে অয়নির সাথে উঠে বলল, আমি যাব তোর সাথে। অয়নি তেমন কিছু প্রতিক্রিয়া না করে বলল, চল, তবে আমার আর অনেকের মাঝে কোনো বাধা সৃষ্টি করতে পারবি না। আভা নিজেকে সামলে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এরপর অয়নি আর আভা রওনা দিল অনিকের বাড়ির পথে। আভা দেখল অয়নি বেশ চিন্তিত হয়ে বসে আছে। অয়নির চিন্তা মাথা মাখা মুখ দেখে আভা জিজ্ঞাসা করে বসল, কি হয়েছে অয়নি, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? অয়নি একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, তানভীরের যেন কিছু না হয়, আমি সে চিন্তায় আছি। আভা অবাক হয়ে গেল অয়নির কথা শুনে, কারণ তানভীরের কি হবে? তানভীরকে একটু আগে অয়নি রেখে চলে আসছে, তাহলে আবার তানভীরের জন্য কেন চিন্তা করছে? মানে বুঝতে পারল না। আবার চমকে গিয়ে উত্তর দিল, মানে তানভীরের জন্য চিন্তা করছিস মানে কি? তুই তো একটু আগেই তানভীরকে রেখে আসলে অনেকের জন্য। অয়নি শান্ত স্বরে চিন্তা মাখা মুখে জবাব দিল, ওটা তানভীর ছিল না। অয়নির কথাটা শুনে যেন আভার মাথায় আকাশ ভেঙে পড়ল। এসব কি বলছে অয়নি? আভার মানে বুঝতেই পারছিল না। আভা অয়নিকে কিছুটা বিমূর্ত হয়ে জিজ্ঞাসা করল, কি বলছিস তুই? তানভীর ছিল না মানে কি? তাহলে কে ছিল? এরপর অয়নি যা বলল তা শোনা আভা বিস্মিত হয়ে না পড়ে বলল, কারণ অয়নি বলল ওটা তানভীর ছিল না, অনেক ছিল। অনেক তানভীরের বেশ ধরেছিল। আভা অবাক হয়ে বলল, তাহলে তুই কি বুঝলি কিভাবে? কারণ আমি অনেকের হাতে সবসময় একটা তীর চিহ্ন ট্যাটু করা দেখতাম। এটার জন্য অনেকবার ওকে জিজ্ঞাসা করেছিলাম কেন এই ট্যাটু আঁকা। ও বলেছিল এটা জন্মগত। আর আজকে যখন অনেক তানভীরের সেজে হাতটা কাটতে নিয়েছিল, তখন আমি একই ট্যাটু দেখি। আর আমি আরও কনফার্ম হলাম যখন আমি অনেককে ভালোবাসি কথা শোনার পরও তানভীরের বেশ ধরা অনেক হতে এসেছিল, কারণ সে এটা শুনে খুশি হয়েছিল। আর আমি এটা শিওর অনেক তানভীরের কোনো ক্ষতি করেছে, আর সে তার বাড়িতেই তানভীরকে রেখেছে, তাই বাড়ির ঠিকানা নিয়ে এসেছি। আভা বেশ অবাক হয়ে বলল, তাহলে তানভীর না মানে অনেক সাধকের কাছে কেন আসলো? আর নাগ পিতাকে কেন আহ্বান করতে চাইল? অনি জবাব দিল, অনেক আমাদের মায়ার জালে বশ করতে চাইছিল, আর উনি কোনো সাধক না, পিশাচ সিদ্ধ কেউ হবে। আর আমি ব্যাপারটা বুঝে এই নাটক করেছি। কিন্তু তুই তো বলেছিলে অনেক তোর মনের কথা আগেই বুঝতে পারে, আজকে বুঝতে পারল না কেন? অনি বলল, আমি অনেককে যা কথা বলতে চাই অনেক শুধু সে কথা বুঝতে পারে। আমি মনে মনে যেটা ভাবছি অনেক সেটা বুঝতে পারে না। আবার কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু এখন কি হবে? তানভীরকে আমরা কোথায় পাবো? না জানি অনেক তানভীরের কি হাল করেছে। আর এর মধ্যে যদি অনেক ওই বাড়িতে চলে যায় তাহলে কি হবে? অনেক যাবেন এর মধ্যে। আবার বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাই তুই বুঝলি কিভাবে? কারণ অনেক ওইখানের কাজ না সেরে যাবে না। কিন্তু অয়নি, তুই যে অনেককে বেড়াতে যাবি বললি, তাহলে সে অনেককে? অয়নি আবার আরও একটা নিঃশ্বাস নিয়ে বলল, সেটাও একটা মায়া। আমি বুঝতে পারিনি, এখন সবটা সামনে এসে দাঁড়িয়েছে। আভা কিছুটা মন ভাঙা নিয়ে বলল, এবার তানভীরকে কোথায় পাবো? না জানি তানভীরের কি হাল করেছে অনেক, অনেক চিন্তা হচ্ছে আমার। অয়নি এবার তানভীরের কথা ভেবে বেশ কষ্ট পেতে লাগলো। অয়নি আভাকে বলল, আমি জানি না কি হয়েছে, তবে মন বলছে তানভীর অনেকের বাড়িতে আছে। আভা অয়নির কথা শুনে দম নিতে নিতে বলল, তাই যেন হয়। এরপর আবার অয়নি অনেকের বাড়ির ঠিকানায় পৌঁছালো। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িটা দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। এমন বাড়ি তারা আগে দেখেনি। এক তো অগোছালো গাছের সারি, তার উপরে বিদঘুটে অন্ধকার। অয়নি আর আভা বেশ ভয়ে ভয়ে বাড়িটার ভেতরে ঢুকলো। বাড়িটা এমন অন্ধকার দেখাচ্ছিল, মনে হচ্ছে ঘোর অমাবস্যা বিরাজ করছে। আভা হঠাৎ করে বলল, অয়নি দেখ, একটা সুড়ঙ্গ। অয়নি খেয়াল করে দেখলো সত্যি একটা সুড়ঙ্গ। অয়নি বলল, চল যাই, ওই সুড়ঙ্গে ঢুকি। তারপর অয়নি আর আভা সে সুড়ঙ্গে ঢুকে গেল। দুজনেই বেশ ভয় পেতে লাগলো। ভয়ে ভয়ে ভেতরের দিকে ঢুকতে লাগলো। অন্ধকার যেন আরও বাড়তে লাগলো। হঠাৎ আভা বলে উঠল, তানভীর আমাকে বলেছিল ফোনে এই সুড়ঙ্গে যাওয়ার পথে একটা ঘর দেখেছিল, সেটাতে নাকি অনেক অদ্ভুত কিছু ছিল। অয়নি আবার কথা শুনে সুড়ঙ্গের পথ এগোতে লাগলো আর ঘরটা খুঁজতে থাকলো। হঠাৎ করে অয়নি ঘরটা দেখতে পেল। অয়নি আর আভা ঘরটায় ঢুকে তানভীরকে যে অবস্থায় দেখল তা দেখে অয়নির মাথাটা ঘুরে গেল, কারণ অয়নি খেয়াল করলো তানভীর মাটিতে পড়ে আছে বিভৎস অবস্থায়। তানভীরের চোখে মুখে কেমন জানি খোঁচা খোঁচা দাগে ভরে আছে। আভা তানভীরের এহাল দেখে ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে অয়নিকে বলল, অয়নি তানভীরকে ধরে চল।
এ বলে আভা অয়নিকে নিয়ে তানভীরকে ধরতে যাবে, ঠিক সে মুহূর্তে অয়নি আভাকে আটকে দিল। আভা কিছুটা আশ্চর্য হয়ে বলল, কি হলো অয়নি, তুই বাধা দিচ্ছিস কেন এভাবে? কোনো সমস্যা? তানভীরকে তো আগে ধরে বাঁচাতে হবে, চল যাই ওকে ধরি। এবার অয়নি একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, তোদের মতো বোকারা নাকি আমার সাথে খেলতে চেয়েছিস? তোর সাথে এতক্ষণ যা হয়েছে সব মায়ার জাল ছিল। তানভীরের সাথে যেমনটা হয়েছে এবার তোর সাথেও এমনটা হবে। অয়নির মুখে এরকম কথা শুনে আভাইয়ের মানেই বুঝতে পারছিল না। কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এসব কি বলছিস অয়নি? তোর কি মাথা ঠিক আছে? হুট করে অয়নি অনেকের রূপ ধরে বসল। অয়নির রূপ দেখে আভা ভয় পেয়ে গেল। তাহলে এতক্ষণ যে ছিল সে কে? যদি অনেক অয়নির রূপ ধরে থাকে তাহলে অয়নি কোথায়? এই প্রশ্নটার উত্তর যেন আভা মেলাতে পারছিল না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সবকিছু যেন আভা গুলিয়ে ফেলছে। সবকিছু যেন আভার চিন্তার বাইরে চলে যাচ্ছে। মাঝে মাঝে আবার মনে হচ্ছে এটা কোনো মতিভ্রম, আবার অন্য কিছু হতে পারে। অনেকটা নিরাশ হয়ে আভা বলল, অনিক ভাই আপনি? তার মানে এতক্ষণ যে ছিল সে অয়নি না? অনেক একটা হাসি দিয়ে বলল, না অয়নি ছিল না, আমিও রূপ ধরেছিলাম। এতটা নাটক করতে হয়েছে শুধু তোকে এ বাড়িতে আনার জন্য। তানভীরকে তো ওই দিন ওইখান থেকে হাল করে নিয়ে আসছি। তারপর তানভীরের রূপ ধরে তোর বাড়িতে ঢুকলাম রাতে। এবার আবার অয়নিকে পুরোপুরি আমার কবজায় এনে ওকে ওর বাসায় রেখে এসেছি। অয়নি এখন আমার মায়ের বসে আটকে আছে। আর এরপর অয়নির রূপ ধরে আর মায়ার জাল দিয়ে তোকে ফাঁসালাম। আমি চাইলেও যে কোনো মুহূর্তে তোকে নিয়ে আসতে পারতাম, কিন্তু তোকে আমার ক্ষমতার এক অংশ বুঝাতে এরকম নাটক করেছি আর মায়ার জালে ফাঁসিয়েছি। কিনা বলেছিলি তুই, শত্রুকে মেরে নয় প্রতিহত করে যুদ্ধে জয়লাভ করতে হয়। তাই তোকে বুঝিয়ে দিলাম আমার ক্ষমতা কত। আবার কিছুটা ভয় আর নিরাশ হয়ে গেল অনেকের কথা শুনে। তার যেন সব আশার আলো নিভে গেল। এতটা মায়ার জালে আভা ফেসে গেছে, অথচ টেরই পেল না। এখন এই মায়া থেকে কিভাবে বের হবে সেটাই বুঝতে পারছে না। এতটা বোকার মতো কাজ করে বসলো, এটার জন্য আফসোস করার সময়ও পাবে না সে। অয়নিও কি হাল হলো এটা ভেবে আরও নিরাশ হয়ে গেল আভা বুঝতে পারল এবার তার জীবনও শেষ। আভা কিছুটা নিরাশ হয়ে বলল, আপনি কেন এমন করছেন? অয়নি কি ক্ষতি করেছে আপনার? অয়নি তো আপনাকে অনেক ভালোবাসে, কিসের জন্য আপনি অয়নির ক্ষতি করতে চাচ্ছেন? অনেক একটা অট্টহাসি দিয়ে বলল, আমার কাছে ভালোবাসা বলতে কিছু নেই। আমার অমরত্বের জন্য অয়নিকে দরকার, তাই অয়নিকে ব্যবহার করেছি শুধু। আর মাত্র 6টা মাস অপেক্ষা করতে হবে। এরপর অয়নিকে ব্যবহার করে আমার স্বার্থ হাসিল করব। সে পর্যন্ত তুই আর তোর ফ্রেন্ড তানভীর এখানেই থাকবে। তোদের নিজের হাতে মারার শখ ছিল, কিন্তু এই 6টা মাস আমি কোনো নরনারী বা প্রাণী নিজ ইচ্ছায় হত্যা করতে পারবো না। তাই এ ঘরে তোদের তালাবদ্ধ করে দিয়ে যাব। তারপর 6 মাস পর তোদের সাথে দেখা করব। এই বলে অনেক একটা প্রকাণ্ড সাপ রূপ ধারণ করলো আর আমাকে তার লেজ দিয়ে একটা আঘাত করলো। সাথে সাথে আবার মাথাটা ঘুরে গেল আর মাটিতে আছড়ে পড়ল। এরপর আবার কি হলো আভা টের পেল না। অনেকক্ষণ পর আবার জ্ঞান ফেরার পর আভা খেয়াল করলো সে আর তানভীর রুমটাতে তালাবদ্ধ অবস্থায় আছে। আবার মাথা এখন কাজ করছে না। সে কি করবে এটা ভেবে, কি করলে কি অয়নিকে বাঁচাতে পারবে এটা বুঝতে পারছিল না। কিছুটা কষ্ট নিয়ে, শরীরের অসহ্য ব্যথা নিয়ে আভা তানভীরের কাছে গেল আর ডাকতে লাগলো, দোস্ত ঠিক আছিস তো, ওঠ। কিন্তু তানভীরের কোনো সারা শব্দ পেল না। হঠাৎ আবার চোখ গেল আভার ব্যাগটার দিকে, যেটা এক কোণায় পড়ে আছে। অনেক হয়তো খেয়াল করেনি আভার ব্যাগটা পড়ে আছে, না হয় ব্যাগটা নিয়ে যেত। আভা অসহ্য ব্যথা নিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ব্যাগটার কাছে গেল। ব্যাগটা থেকে পানির বোতল বের করে তানভীরের মুখে হালকা ঝাপটা দিল। পানি দেওয়ার পর তানভীরের জ্ঞান ফিরল আর আভা বলল, দোস্ত তুই ঠিক আছিস তো? তানভীর কাতরাতে কাতরাতে বলল, আমি ঠিক আছি, কিন্তু অয়নিকে কিভাবে বাঁচাবো আর তুই এখানে আসলে কিভাবে? এরপর আভা তানভীরকে সবটা ঘটনা খুলে বলল, আরও বলল, আমি এটাও এখনো জানি না অনিক অয়নিকে কি কাজে ব্যবহার করবে, সব রেখে অয়নি বা কেন। এবার তানভীর পাশে থাকা বোতলটা নিয়ে হালকা পানি খেয়ে জবাব দিল যে, কারণ অনেকের অমরত্বের জন্য অয়নিকে অয়নির 22তম জন্মদিনে বলি দিতে হবে। বলি দিয়ে পিশাচ নাগকে খুশি করতে পারলে সে অমরত্ব পেয়ে যাবে। কথাটা শুনে আভা ভয় পেয়ে উত্তর দিল, তাহলে তো যে কোনো 22 বছরই মেয়েকে এনে বলি দিলেই হয়। কিন্তু অয়নিকে কেন নীল? অয়নির মধ্যেই বা কি এমন শক্তি আছে যে অয়নির জন্য
অনেক এতদিন এত নাটক করলো, আর তুই সব জানলি কিভাবে? তানভীর কিছুটা নিঃশ্বাস ফেলে বলল, কারণ অয়নী নাগরানীর বংশধর, আর অনেকের অমরত্ব পেতে হলে নাগরানীর বংশের কোনো মেয়ের 22 বছর পূর্ণ যেদিন হবে সেদিন বলি দিতে হবে। এই জন্য অনেক অয়নীর পেছনে পড়ে আছে, আর অনেককে এসব বলছে আমাকে। আবার অনেকটা অবাক মাখা মুখে বলল, নাগরানীর বংশধর মানে? হ্যাঁ, নাগরানীর বংশধর। অয়নীর বংশে মায়া নামে একজন নারী ছিল, যে কিনা নাগরানী ছিল। মায়াকে পাঠিয়েছিল মূলত নাগমণি রক্ষার জন্য। পরপর দুবার নাগমণি রক্ষা করে মায়ার পর যেন আর কোনো নাগরানীর জন্ম না হয়, সেজন্য মায়া নাগপিতাকে বলে নাগরানী আসার পথ বন্ধ করে দেয়। কিন্তু বংশ পরিক্রমায় মায়ার স্বামী অন্যর বংশে কোনো সন্তান ছেলে জন্ম নেয়নি। সবার ঘরে একটা করে মেয়ে সন্তান জন্ম নিয়েছিল। এভাবে বংশ বাড়তে বাড়তে অয়নীর জন্ম হয়। সে সময়টা অনেক কাল আগের কথা, আর এখন এটা বর্তমান কাল। তার উপর অয়নী হচ্ছে রাফানি বংশধর, কারণ অয়নীর বংশধর মায়ার মতো অয়নীর মায়েরও কালের পরিক্রমায় বিয়ে হয়েছে একজন রাফানি বংশধরের ছেলের সাথে। একদিকে রাফানি বংশধর, অন্যদিকে নাগরানীর বংশধর। তাই অয়নীকে বলি দিলে যে পিশাচ না খুশি হবে সেটা অনেক বেশ ভালোই বুঝতে পেরেছিল, আর এই জন্যই সে অয়নীকে ব্যবহার করছে। কথাগুলো শুনে আভা অনেকটা ভেঙে পড়ল, কারণ সে অয়নীকে কিভাবে রক্ষা করবে বুঝতে পারছিল না। কিছুটা হতাশ হয়ে বলল, তাহলে অয়নীকে কিভাবে বাঁচাবো? আমরা তো এখানে আটকা পড়ে গেলাম। তানভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি নিজেও জানি না। অয়নীকে অনেক মায়ার জালে ফাঁসিয়ে রেখেছে। অয়নী অনেকের মায়ের বসে এখন। অনেককে ছাড়া অয়নী কিছুই বুঝবে না। তবে আমাদের এখান থেকে বের হওয়ার পথ বের করতে হবে। অনেক 6 মাসের আগে আর এখানে আসবে না। সে ভাববে আমরা হয়তো 6 মাস না খেতে পেরে মারা যাব, কিন্তু আমাদের যে করে হোক বের হতে হবে। অনেক কিছু নীরবতা মাথা মুখ নিয়ে বলল, কীভাবে বের হবে এখান থেকে? কোনো পথ তো দেখছি না। যে শক্ত প্রাচীর সেটা ভাঙারও উপায় দেখছি না। কি করলে বের হতে পারবো সেটাই তো বুঝছি না। আর কঠিন কোনো কাজ করতে গেলে শক্তির দরকার, সে শক্তিটাও তো আমাদের নেই। আমার ব্যাগে কিছু শুকনো খাবার আছে, এটা দিয়ে আর কি হবে? তানভীর আবাকে ধরে বলল, চিন্তা করিস না, আপাতত এতটুকু খেয়ে নিব দুজনে, তারপর আস্তে ধীরে কাজ করব। কোনো পথ তো আছে এই বের হওয়ার। আমরা যদি মনোবল হারিয়ে ফেলি তাহলে আমরা কোনো পথই বের করতে পারবো না। মনের শক্তি আন আভা, মনোবল স্থির কর। আভা কাঁদতে কাঁদতে বলল, যখনই আশার আলো দেখি তখনই সেটা নিভে যাচ্ছে। এখন মায়ার জালে ফাঁসলাম, বুঝলাম না কেন জীবনটা এভাবে পাল্টে গেল, বুঝতে পারছি না। সব তো ভালোই ছিল, হুট করে অনেক কেন যে অয়নীর জীবনে আসলো আর জীবনটা নরক করে দিল। সব দোষ আমার, কারণ আমি অয়নীকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। অয়নী যেতে চাইনি, জোর করে নিয়ে গিয়েছিলাম। আমি না নিয়ে গেলে অয়নীরও এ হাল হতো না। তানভীর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে পাগলি, ভাগ্যলীলা খেলা থেকে কি কেউ বেরোতে পারে নাকি? সব তো ভাগ্যলীলা খেলা। এখন এভাবে কেঁদে সময় নষ্ট করলে কিছু হবে না। পথ খুঁজতে হবে বের হওয়ার। খাবারগুলো বের করে খেয়ে নে আগে। আভা চোখ মুছতে মুছতে বলল, দিচ্ছি দাঁড়া। এই বলে আভা তার ব্যাগ থেকে শুকনো খাবারগুলো বের করলো। কিছু কেক, বাদাম, চানাচুর, আচার এগুলো ছিল। ওইখান থেকে তানভীর কিছু খেলো, আর আভাও কিছু খেলো, আর কিছু পরে খাওয়ার জন্য রেখে দিল। খাওয়ার পর আবার বেশ মন খারাপ নিয়ে বসে রইল। তানভীর আবার কাছে গিয়ে অবাক আবার হাতটা ধরে হালকা করে বলল, তুই নিজেকে স্থির কর, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, পথ বের করতে হবে। মনে সাহস না থাকলে আমরা পথ খুঁজে পাবো না। মনে সাহস আন আগে, এভাবে ভেঙে পড়িস না। আমাদের এখনো অনেক কাজ বাকি, সব কাজ আমাদের ঠান্ডা মাথায় করতে হবে। তানভীরের কথাগুলো শুনে আভা তানভীরের দিকে তাকালো। এই প্রথম তানভীরকে আভা অন্যভাবে অনুভব করতে লাগলো। এই প্রথম তানভীরকে কেন জানি না আভার ফ্রেন্ডের বাইরেও একটা অন্য কিছু মনে হচ্ছে। তানভীরকে আবার একটু শক্ত করে ধরে বলল, হয়তো তুই ঠিকই বলেছিস, কিন্তু এত কিছু ঘটার পর মনে শক্তি পাচ্ছি না। যাই হোক, পুরো ঘরটা আমাদের একবার দেখতে হবে। কোনো বের হওয়ার রাস্তা পাই কিনা খুঁজতে হবে। এই তো বুঝতে পারছিস, চল একবার ঘরটা দেখে আসি। যদি অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না, তবে চেষ্টা করলে ঠিকই পথ বের করতে পারবো। এরপর তানভীর আর আভা পুরো ঘরটা খুঁজল, খুঁজে কোনো কিছু যেন পাচ্ছিল না। টুকিটাকি সুতো, হাড়গোড় আর স্যাঁতসেঁতে রক্ত ছাড়া এই ঘরটাতে তেমন কিছুই নেই। আভা যতই চারিদিকে হাঁটছে ততই ঘরটার হাল দেখে শিউরে উঠছে। এত ভয়ঙ্কর ঘরও হাত হতে পারে সেটা তার জানা ছিল না।
হঠাৎ আবার সাথে সাথে রক্তে পিছলা খেয়ে পড়ে গেল, সাথে দেয়ালে থাকা পোস্টারটাও পড়ে গেল। আবার পড়ে গিয়ে একটা চিৎকার দিল। আবার চিৎকার শুনে তানভীর সে জায়গা গেল আর দেখলো আভা পড়ে গেছে। আভাকে ধরতে গিয়ে তানভীর খেয়াল করলো একটা ছোট জানলা। আভাকে উঠিয়ে তানভীর বলল, দোস্ত দেখ, একটা জানলা, তবে আটকানো, এটা ভাঙতে হবে। আভা নিরাশ হয়ে বলল, ভাঙবে কিভাবে? এখনো তো ভাঙার মতো কিছু নেই এখানে। তানভীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, চেষ্টা করব। ওইখান থেকে শক্ত দেখে কতগুলো ফিমার আর হিউমারাসের হাড়গুলো নিয়ে আয়, এগুলো দিয়ে ভাঙার চেষ্টা করি। লকটা জং ধরে আছে, একটু চেষ্টা করলে খুলে যাবে। আমার পাশে পড়ে থাকা কয়েকটা হাড় থেকে লম্বা শক্ত একটা হাড় নিল আর তানভীরকে দিল। তানভীর আবার হাত থেকে হাড়টা নিয়ে জানলায় জোরে আঘাত করতে জানলাটা খুলে গেল। জানলাটা খোলার পর দুজন যা দেখলো তা দেখে অবাক হয়ে গেল, কারণ তারা খেয়াল করলো জানলারও পাশে আরেকটা ছোট ঘর। আবার তানভীর ঘরটায় প্রবেশ করলো। ঘরটার চারিদিকে দেখতে লাগলো। হঠাৎ করে আভা খেয়াল করলো একটা কর্নারে একটা বক্স পড়ে আছে। বক্সটার নকশা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো রাজকীয় বক্স আর অনেক পুরনো। আভা তানভীরকে ডেকে বলল, দোস্ত দেখ, একটা বক্স। কিসের বক্স বুঝতে পারছি না, তবে কিছু একটা তো আছেই। আবার কথা শুনে তানভীর দৌড়ে আসলো আর দেখলো সত্যি একটা বাক্স পড়ে আছে। তানভীর গিয়ে বাক্সটা হাতে নিল আর খেয়াল করলো বাক্সটা অনেক পুরনো। তানভীর কি করবে বুঝতে পারছে না, বাক্সটা খুলবে নাকি রেখে দিবে। আভা তানভীরকে বলে উঠল, কিরে, কি করবি? বাক্সটা কি খুলবি না? তানভীর ভাবাক্রান্ত মন নিয়ে বলল, কি করব বুঝতে পারছি না, খুলবো নাকি খুলবো না জানি না, তবে খুলে দেখাটাও জরুরি। খুলতে গেলে যদি আবার বিপদে পড়ি, এ ভয় খুলতে মন চাচ্ছে না। আবার নিরাশ হয়ে জবাব দিল, বিপদের আর কি বাকি আছে, যা হবার হবে। তুই খুলতো দোস্ত, তাহলে খুলে ফেলি। খোল। তারপর আভা আর তানভীর মিলে বাক্সটা খুলল। বাক্সটা খোলার পর খেয়াল করলো একটা সরু আলোক রোশনি মেঝেতে পড়েছে আর সেখান থেকে একজন সুন্দর রমণী বের হয়েছে। এত সুন্দর মেয়ে আভা আর তানভীরের আগে কখনো দেখেনি। তার উপর চোখগুলো দেখে দুজনেই চমকে গেছে। এত সুন্দর চোখ কোনো মানুষের হয়, সেটা যেন তানভীর আর আভার জানা ছিল না। ওনাকে দেখে তানভীর আর আভা বলল, আপনি কে? সুন্দরী রমণী জবাব দিল, আমি মায়া, আদি নাগরানী। মায়া নাম শুনতেই আভার তানভীর চমকে গেল, কারণ এর কথাই অনেকে বলেছিল। তাহলে উনি এ বাক্সে বন্দি হলো কিভাবে? তানভীর কিছুটা চমকে গিয়ে মায়াকে বলল, আপনি যদি নাগরানী হলে এ বাক্সে বন্দি কেন? মায়া কিছুটা চুপ হয়ে জবাব দিল, নাগরানীদের মৃত্যুর আগে ওদের নাগরাজ্যে প্রবেশ করতে হয়। দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় থাকার পর তারা নাগরাজ্যে যায়। আমিও গিয়েছিলাম সেখানে। মনুষ্য জীবনের ইতি ঘটিয়ে নাগরাজ্যের দায়িত্ব পালন শুরু করেছিলাম, আর সেখান থেকেই আমাকে অনেক ধরে এনে বাক্সবন্দি করে দেয়। তানভীর কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আপনাকে কেন এমন করে বন্দি করে রাখলো? কারণ আমি ওর অমরত্বের কাজে বাধা প্রদান করতে পারি, এজন্য। ও একটি ইচ্ছাধারী পিশাচ নাগ। ওর অমরত্বের জন্য নাগরানীর বংশধরা রাফানি বংশের। তানভীর পদ্মাটা তোলার পর খেয়াল করল পদ্মাটা মিলিয়ে গেছে, তার মানে এটা রাজপদ্ম ছিল না। এবার তানভীর বেশ ভয় পেয়ে গেল। সাথে সাথে তানভীরের মাথাটা বেশ ঝিমাতে শুরু করলো। তারপর আবার তানভীরের সব ঠিক হলো। তানভীর বুঝতে পারল তার জীবন থেকে 5টা মাস চলে গেছে। এবার তানভীর যদি হুজুগের মাথায় না বুঝে পদ্মটা তোলে, তাহলে তানভীর আর অয়নীকে বাঁচাতে পারবে না। এটা বেশ বুঝতে পারছে, তাই এবার তানভীর মনে মনে ভাবল, যেহেতু চকচকে পদ্মটা রাজপদ্ম না, তাহলে সবচেয়ে নির্জীব পদ্মটা রাজপদ্ম হতে পারে। এবার তানভীর খুব উত্তেজনার সাথে ভয়ে ভয়ে সবচেয়ে নির্জীব পদ্মটাকে তুলল আর খেয়াল করলো পুকুর থেকে মায়া উঠে এসেছে। মায়াকে দেখে তানভীর অবাক হয়ে গেল আর বলল, আপনি এখানে? মায়া একটু হাসি মাখা মুখ নিয়ে বলল, হ্যাঁ, আমি এখানে। তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ? তানভীর হেসে বলল, এখন কি করতে হবে বলুন? তোমার সময় আর 18 দিন আছে। এখান থেকে বের হতে 17 দিন চলে যাবে। এই পদ্মটা নিয়ে মায়া দরজা দিয়ে ওই রুমে প্রবেশ করবে আর দেখবে অনিক অয়নীকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন তুমি অনিককে দেখবে তার নাকে শুধু এই পদ্মটা ধরবে, যে সে পদ্মটার ঘ্রাণে মৃত্যুবরণ করবে। তানভীর মায়ের কথা শুনে তাড়াতাড়ি রওনা দিল। মাঝপথে আবাকে দেখল। আবাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বলল, চল তাড়াতাড়ি চলো। আভা তানভীরকে দেখে বলল, আমি এতক্ষণ কোথায় ছিলাম? এসব কথা বলার সময় নেই, চলো তাড়াতাড়ি। তারপর আভা আর তানভীর রওনা দিল। পৌঁছানোর পর মায়া দরজা দেখল
মায়া দরজা দিয়ে তানভীর প্রবেশ করে দেখল অনিক অয়নীকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ঠিক এই মুহূর্তে তানভীর অনিকের নাকে ফুলটা ধরল, আর অনিক মারা গেল। তানভীর আর আভা অয়নীকে নিয়ে বের হয়ে গেল, আর বাড়িটা ধ্বংস হয়ে গেল। সে সাথে কাহিনীটাও শেষ হলো। আর কিছুদিন পর অয়নীর সাথে তানভীরের বিয়ে হয়ে গেল, আর আভা বিদেশ চলে গেল তার বাবা মায়ের কাছে। আশাও এবার আমার মুখে কাহিনীটা শুনে বেশ অবাক হলো। সত্যি কত কাহিনী ঘেরা এই দুনিয়া। মায়ের বকায় দুজনের ঘোর কাটল। আর আজকে আমাকে দেখতে আসবে মা বলল। তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ মা, রেডি হচ্ছি। তারপর আমি রেডি হলাম। আমাকে দেখতে আসলো। ছেলেকে দেখে বেশ পছন্দ হলো। আলাদা করে কথা বলতে বলল। আমার সাথে আশাও গেল। ছেলে জিজ্ঞাসা করলো, আপনার নামটা যেন কি? তরি। আপনার? অরণ্য। নামটা শুনে পাশ থেকে আশা বলে বসল, নাগরানী মায়ের স্বামীর নামও তো অরণ্য ছিল। কথাটা শুনে উনি একটু বিব্রত বোধ করে বলল, মানে বুঝলাম না। আমি একটু এসে বললাম, তেমন কিছু না। আর ভাবতে লাগলাম, আশার মন থেকে গল্পের প্রভাবটা যায়নি। আর সত্যি বলতে আমার মন থেকেও গল্পের প্রভাবটা যায়নি। জানি না এটা কি ছিল, সত্যি নাকি গল্প। যাই হোক, এর মধ্যে আমার বিয়ের পাকা কথা হয়ে গেছে। কিছুদিন পর আমার আর অরণ্যের বিয়ে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখাবে পরবর্তী কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।